মোবাইলটা দিয়ে হ্যাঁ আচ্ছা শেয়ার দিয়ে বেরোবে চলেন নাকি আমি তো দুটো শেয়ার দিয়ে দেবো আসসালামু আলাইকুম। প্রতিদিনের নাই নিয়মিত আজকের ক্লাসে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে একসাথে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন আর আমাদের নিয়মিত গণিতের যে আসর সেটি উপভোগ করছেন। আজকে আমরা একটি সলভ ক্লাস করব। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা গত কালকে থেকে একটি কোর্স শুরু করেছি যেটি সম্পূর্ণই বিনামূল্যে, এবং আমরা এখানে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমি আপনি সবাই একযোগে আগামী 20 দিনে, অলরেডি আমাদের মধ্য থেকে একদিন চলে গেছে, আমরা এই 20 দিনে গণিতের ভীতি জয় করব ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আগামী 20 দিন আমাদের সঙ্গে থাকেন তবে আপনার গণিত ভীতি আর থাকবে না ইনশাল্লাহ। যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে জানাবেন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আর কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ক্লাসটি আরো ইন্টারেক্টিভ হবে আশা করি। আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা আমাদের আজকের লাইভটি শেয়ার করে দিবেন। আশা করছি যে আজকে আমরা 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং এই 25টি কোশ্চেনে প্রায় 25টি টপিকসের মতোই বলা যেতে পারে। আপনি ক্লাস শেষে নিজেকে একটু হলেও কমফোর্ট ফিল করবেন যে না, আজকের ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো চলুন, আমরা খুব বেশি দেরি করব না, আমরা সরাসরি লাইভ ক্লাসে চলে যাব। আমরা আমাদের লাইভ ক্লাসে যাওয়ার জন্য চলুন আমরা দেখে আসি। আমরা আজকে মূলত সমাধান দেখাবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ব্যক্তিগত কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় 30/8/2025 এইটার সলভ ক্লাস আমরা এখন নিব। আমরা একটু দেখে আসি, স্যাট একাডেমির ওয়েবসাইটে যাই, চলুন। স্যাট একাডেমির ওয়েবসাইট, আপনারা থাকবেন, একটু অপেক্ষা করেন, আমরা লাইভ ক্লাস এখনই শুরু করব। এই তো আমরা জব অ্যাসিস্ট্যান্ট এখান থেকেও যেতে পারি বা এখান থেকেও যেতে পারি। এটি আমরা গতদিনই দেখাইতাম, কিন্তু গতদিন তো আমাদের রেগুলার ক্লাস ছিল, এই কারণে আমরা দেখাইতে পারি নাই। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখান থেকে এটা সমাধান সবকিছু দেখা যাবে, সবগুলো অধ্যায় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক ভাগ করে দেওয়া আছে। তো চলুন আমরা সরাসরি লাইভ ক্লাসে যাই। আবারও বলে রাখি যে আমি স্যাট একাডেমির ফাউন্ডার, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম স্যাট একাডেমি। আমি এখন আছি স্যাট একাডেমির
অফিসে, যা দেশের অন্যতম গ্রিন সিটি রাজশাহীতে অবস্থিত। দেশের অন্যতম শিক্ষানগরী রাজশাহী, সেই রাজশাহী থেকে আমি এখন আপনাদের সামনে উপস্থিত আছি। চলুন আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতে থাকি। তাহলে আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে আমরা গত পরশুদিন যে পরীক্ষাটি হয়েছে পিএসসি কর্তৃক, সেটিরই গণিত সলভ খুব সহজেই কিভাবে সলভ করা যায় টেকনিকগুলো আমরা দেখে আসবো, এবং এই টেকনিকগুলো শুধুমাত্র আমরা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। যখন আমরা রিটেন করব তখন এইভাবে অ্যাপ্লাই করব না, ভিন্ন কোনো ওয়ে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে আপনারা মনে হয় একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন। ফার্স্ট কোশ্চেনটা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এই কোশ্চেনের উপরে, তাদের হয়তো এটা অলরেডি উত্তরটা কত আছে জানা আছে। চলুন আমরা আমাদের এই ক্লাসটি, আজকের ক্লাসটি পুরোপুরি ইন্টারেক্টিভ করে ফেলবো, এবং আমি একা শুধু বললে ইন্টারেক্টিভ হবে না, আপনারা আমার সাথে কমেন্ট করবেন। নাহার বিনতে আজাদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরমিন বলেছে ভেরি নাইস। তো আমরা ক্লাসটা তো শুরু করতে যাচ্ছি, খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। তার পূর্বে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা ক্লাসটি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দিন, কারণ আজকের ক্লাসটি খুবই ইন্টারেক্টিভ হবে এবং আজকের ক্লাস থেকে আমরা বেশ কিছু তথ্য জানবো, এবং পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবেই আসবে, এবং প্রত্যেকটি কোশ্চেন আমরা খুব দ্রুত সলভ করতে পারবো। আসুন প্রথমেই তাহলে আমরা এই গণিতটা পড়ে নিই। একটু বলতেছে একটি ঘর, ঘর সবসময় 3 ডাইমেনশন হয়। ঘর কয় ডাইমেনশন হয়? 3টা ডাইমেনশন। 3টা ডাইমেনশন মানে যার 3টা মাত্রা থাকে, দৈর্ঘ্য থাকবে, উচ্চতা থাকবে, আর প্রস্থ থাকবে। কি কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। চলুন আমরা তাহলে শুরু করি অঙ্কটা। আপনারা একটু অঙ্কটা পড়ে নেবেন, পড়ে যদি কারো উত্তর জানা থাকে উত্তরটা বলবেন এখানে, সেটাতে আরো ইন্টারেক্টিভ হবে। এখানে উত্তর কত হতে পারে এটা একটু জানান কমেন্ট করে আপনারা। আর আমরা তো অঙ্ক তো দেখাচ্ছি, এখানে দেখেন কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, না? আমি বললাম যে যখন 3 ডাইমেনশন হয়, কত ডাইমেনশন? 3 ডাইমেনশন। যখন 3 ডাইমেনশন হয় তখন 3টা মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কিন্তু অ্যাকচুয়ালি এখানে 3 ডাইমেনশনের কোনো কাজ নাই। এখানে আপনাকে বলতেছে যে দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য 2টা বাহু লাগে। কয়টা বাহু লাগে? 2টা বাহু লাগে। ক্ষেত্রফল নির্ণয় করতে কয়টা বাহু লাগে? 2টা বাহু লাগে, তাই না? এই 2টা বাহুর গুণফলই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ বর্গ হবে। তাহলে এখানে আমরা একটু বিষয়টা, অঙ্কটাকে পড়ি। বলতেছে একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে উহার 4 দেয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার? চলুন আমরা একটা চিত্র দেখে আসি। আমরা এটার একটা চিত্র দেখে আসি। চিত্রটা কই? রিলোড দিতে হবে নাকি? আমরা একটু রিলোড দিই, এটা পরে দেওয়া হয়েছে চিত্রটা। এটা, এই চিত্রটা লক্ষ্য করেন। এই চিত্রটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা একটা ঘর, এইটা একটা ঘর, তাই না? দেখেন এখানে জাস্ট একটা ঘর, ঘরে কি কি আছে? এটা হচ্ছে প্রস্থ আর এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য আর এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা একটু কলমের এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা আর এটা উচ্চতা। উচ্চতা সবগুলারই একই। এই পাশে উচ্চতা দেখেন। তাহলে আমরা তল কয়টা পাচ্ছি? ঘরের কয়টা পাশ থাকে? রাজ্যের এখানে কয়টা পাশ থাকবে? 4টা, না? এটা একটা পাশ, এটা একটা পাশ, এটা একটা, ওই পাশে একটা পাশ, আর এই পাশে একটা পাশ। মোট কয়টা পাশ আছে এখানে? 4টা পাশ আছে। এই 4 পাশের আমাকে কি করতে হবে? 4 পাশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটা দৈর্ঘ্য আর এটা কি? উচ্চতা। এইটা
এই পাশে যে ক্ষেত্রফল পাবো এটা কি দৈর্ঘ্য, এই 3 সেন্টিমিটার, ও পাশেও 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, এ পাশেও 3 সেন্টিমিটার দৈর্ঘ্য। ও পাশেও যদি 8 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, এ পাশেও কত, এটাও কত সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার। তার মানে এইটা দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ বিবেচনা করি 3, তার মানে আমরা এখানে পাইলাম 3 গুণ 8, তার মানে কত, 3 আসতে 24, এরকম 24 এ পাশেও আছে একটা, ও পাশে একটা আছে, তার মানে আরো একটা কত হবে, 3 গুণ 8 মানে কত, আরো 24। আর প্রস্থ কত, 6, উচ্চতা কত, 3, তাহলে কত হবে, 3 গুণ 6, আরো একটা কত হবে, 3 গুণ 6, এখানেও 18, এখানেও কত, 18, 24 আর 24 যোগ করলে কত হবে, 48 না, 24 আর 24 যোগ করলে 48, আর 18 18 যোগ করলে কত হয়, 36, এখানে 36 যোগ করলে হবে কত, 84। এটা উত্তর। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন আপনারা। না বুঝতে পারলে আমাদের এই ব্যাখ্যা দেওয়া আছে আমাদের সাইটে, ব্যাখ্যাটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা পরের অঙ্কে যাই। এই তো একটা অঙ্ক, এটা বীজগণিতের অঙ্ক। এখানে বলছে গসাগু নিচের কোনটি। আমরা আপনাদেরকে বলে রেখেছিলাম যে বীজগণিতের গসাগু আর পাটিগণিতের গসাগু একই রকম। অ্যাকচুয়ালি গসাগুটা কি, গসাগু হচ্ছে যে এটার মধ্যে কমন কোন একটি সংখ্যা, যে সংখ্যাটি 3টি সংখ্যাকেই ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগ নিঃশেষে বিভাজ্য হবে। এখানে দেখেন 3a² b⁴c³, এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে 3টাকেই ভাগ করা যাবে এবং ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটাকে ভাগ যাবে কিনা। বীজগণিতে ভাগ করার নিয়ম হচ্ছে যে দেখেন এখানে এটা 3 আছে, এটা 3 আছে, এটা 12 আছে, এটা 3 আছে, তার মানে আমি 3 দিয়ে সবগুলাকে ভাগ করতে পারি, কিন্তু 12 দিয়ে কাউকে ভাগ করতে পারি না, তার মানে এটা ক্রস, এটা যাবে না, থাকবে না। দেখেন এখানে c² আছে না, কত আছে, c², কিন্তু এখানে c² আছে কি না, তার মানে কি এটাও বাদ। আবার এখানে দেখেন 3abc, কিন্তু সব জায়গাতে a² আছে, আছে না, এখানে a², এখানে a², এখানে a², এখানেও কি আছে, a², তার মানে এর থেকে কি হবে, বড় হবে, তার মানে এটা হবে উত্তর। এটা কমন বিষয় একেবারে। আমি পুরোটা অঙ্ক করলামই না, অঙ্ক না করে কি করা গেল, অপশন টেস্ট করে উত্তরটা বের করা গেল। তাহলে আমরা একটু ডিটেলস জেনে নিই। গসাগু, তাই না, গসাগু এর মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, সাধারণ গুণনীয়ক। গুণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে এটার নাম, আরেকটা নাম কি, ভাজক। এর আরেকটা নাম হচ্ছে ভাজক। দেখতে সমস্যা হচ্ছে বা কোনো কিছু সমস্যা হলে অবশ্যই জানাবেন, আর আমার সাথে ইন্টারেকশন রাখবেন। আর আপনাদের উত্তর জানা থাকে তাহলে এখানে কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রেও কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার জন্য, শুধু আমি না, আমার সাথে আমাদের টিম আছে আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য। তবে আপনি শিওর থাকেন আজকে 25টা অঙ্ক যদি আমার সাথে দেখেন তাহলে অনেক কিছু শিখবেন আর কি। তাহলে গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে ভাজক। ভাজকটা কি, যে যেটা দিয়ে ভাগ করি। এখন ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে তার নাম গুণনীয়ক। এই কথাটা প্রায় ক্লাসে বলা হবে, গতদিন বলেছি, তার আগের দিনও বলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন থেকে প্রত্যেক দিনই 8:30 থেকে 10টা বা 10:30 পর্যন্ত আমরা গণিত ক্লাস আপনাদেরকে উপহার দেব, এবং প্রায় প্রতিটি ক্লাসেই আমিই থাকবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসের রুটিনটা আপনাদেরকে বলে রাখি, যে যেহেতু আমরা 20 দিনে গণিত জয় করব, তারই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটি ক্লাস ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা নিচ্ছি। 3 দিন আমরা নেব সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ অধ্যায় ভিত্তিক ক্লাস নিব, আর 4 দিন হবে কি, সলভ ক্লাস। 4 দিন সলভ ক্লাস নিব আর 3 দিন অধ্যায় ভিত্তিক। এর মধ্যে বুধবার, শুক্রবার আর শনিবার হবে অধ্যায় ভিত্তিক। আপনি লিখে রাখেন, কাজে লাগবে। বুধ,
শুক্র আর শনি, এই 3 দিন নিব আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস। আর বাকি সময়গুলোতে যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো হচ্ছে সেগুলোর প্রয়োগ হবে কি সলভ ক্লাসে। এই কারণে সলভ ক্লাসে ইম্পর্টেন্ট, আবার অধ্যায় ভিত্তিক ক্লাসে ইম্পর্টেন্ট। আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসে বিস্তারিত আলোচনা করব আর সলভ ক্লাসে সংক্ষেপে বলে যাবো। তবে আপনার মানে দুশ্চিন্তা করার কিছু নাই, কারণ আমাদের সবগুলা ক্লাসই ফ্রি। আপনি ধরে রাখতে পারেন যে আপনাদের ফাউন্ডার ভাইয়া যদি বলেন ভাইয়া, স্যার বললে স্যার, আপনাদের ফাউন্ডার স্যাট একাডেমির ফাউন্ডার ভাইয়া সবগুলা ক্লাসই ফ্রি পাবেন ইনশাল্লাহ। নাহলে ভাজক বলতেছি যে ভাজক কখন গুণনীয়ক হয়, যদি নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এটাও তো ভাজক হতো না, সবগুলাই ভাজক, কিন্তু সবগুলা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। শুধু এটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আর এটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু গসাগু মানে গরিষ্ঠ, মানে সব থেকে বড়টা। গরিষ্ঠ মানে কি সব থেকে বড়টা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তার মানে এটা হচ্ছে বড়, এটা দিয়ে যদি সবাইকে ভাগ করি, ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমি একটা ভাগ করে দেখাই, 3 আর 3 কি হয়ে গেল, কেটে গেল। এই স্কয়ার আর এই স্কয়ার কি হয়ে গেল, কেটে গেল। সি বি সি দিয়ে ভাগ করলে এখানে থাকে বি টু দি পাওয়ার 2 আর সি টু দি পাওয়ার 2। বাকিগুলো একইভাবে হবে। আমরা পরেরটায় যাই, পরের ক্লাসটা দেখি, পরের গণিতটা দেখি। আসছে না কেন নাজার? কি আসছে না কেন পরেরটা? ও আচ্ছা, একটু আন্তরিকভাবে দুঃখিত, একটু যে পরের কোশ্চেনটা, এটা যেহেতু মুখস্থ বিদ্যা, এই কারণে আমরা এটা নিয়ে আলোচনা না করি। বলতেছে যে 1 গ্যালন সমান কত। আমরা সচরাচর জানি যে ইউএসএ 1 গ্যালন হচ্ছে 3.78, আর ইউকে তে 1 গ্যালন সমান 4.54, আর সচরাচর সবসময় ব্যবহার হয় 4.544। এটা নিয়ে আমরা আলোচনা না করি, পরেরটা দেখি আমরা। এই অঙ্কটা দেখেন, এখানে বলছে যে একটি ধারা দেওয়া আছে না, এটা একটি ধারা। এই ধারা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটা ধারা। এই ধারাতে কিভাবে দেওয়া আছে যে প্রথমে কত 3, তারপরে 6, তারপরে 11, তারপরে 18, তারপরে 27। এই ধারাটার পরের সংখ্যা কত হবে? এখান থেকে 3 বাদ দিলে থাকে 3, তারপরে আরো 3-এর সাথে 2 যোগ করলে কত হবে? পরে এখানে হয়েছে 5, এর সাথে আবার 5-এর সাথে আরো 2 যোগ করলে কত হবে? 7, 7 আর 11 কত যোগ করলে 18। তার মানে এখানে হয়েছে 7। তার মানে প্রত্যেকবার 2 করে বাড়ছে, অর্থাৎ এখানে 3, এখানে কত 5 আর 6 11, তারপরে 5-এর সাথে আর 2 যোগ করলে কত হবে? 7, 7-এর সাথে আরো 2 যোগ করলে কত হবে? 9। তার মানে 27-এর পরে আরো 2 যোগ করব, যোগ করলে 27 আর 11 সমান সমান কত হবে? 38। ঠিক আছে, এখানে 2 2 2 2 করে বাড়ছে। তার মানে 3-এর সাথে যদি 2 যোগ করি কত হচ্ছে? 5। 5-এর সাথে 2 যোগ করি কত হবে? 7। 7-এর সাথে 2 যোগ করলে কত হবে? 9। 9-এর সাথে 2 যোগ করবো কত? 11। অর্থাৎ লাস্ট সংখ্যার সাথে 11 যুক্ত করলে 27 আর 11 38। এটি একটি ধারা, জাস্ট ধারার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। পরেরটা দেখেন, বলছে এখানে একটি পাত্রে 16টি কালো পাথর। কয়টা কালো পাথর? 16টা কালো পাথর আর 24টা লাল পাথর আছে। এই মনে করেন এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এর ভিতরে কিছু কি পাথর আছে? কালো আর কিছু লাল পাথর, এরকম বিভিন্ন পাথর আছে, নানান ধরনের পাথর আছে। এগুলা দিয়ে কত কত আছে? 16 আর 24। এখন আমাকে প্রশ্ন করতেছে যে লাল পাথর কত শতাংশ আছে, শতকরা বের করতে বলছে। অর্থাৎ এখানে মোট কতগুলো আছে? 40টা না? তাহলে 24-এ কত আছে? 40। সরি, 40-এ কত আছে? 24। হ্যাঁ, তার মানে 80-তে কত থাকবে? 48 নাকি? হ্যাঁ, মুখে মুখে করতেছি, জাস্ট মুখে মুখে, কোনো সূত্র টুত্র ছাড়াই। তার মানে 20-এ কত থাকবে? 100 করতে হবে না আমাকে? 100 করতে গেলে আরো কত লাগবে? এখানে
আরো 20 লাগবে না? এখানে কত আছে? এখানে কত হলো মোট? কত? 40। তারপরে আর 100 হইতে আরো কত লাগছে আমার? 80 হয়েছে, আরো কত? 20 লাগবে না? তাহলে 40-এ যদি থাকে কত? 24টা। 20-এ কটা থাকবে তাহলে? 12টা না? তাহলে 12টা আর যোগ করি, তাহলে কত হলো এখানে? 60। অর্থাৎ লাল পাথরের সংখ্যা হচ্ছে 60%। কিন্তু নানান রকমের সূত্র আপনাকে টেকনিক মুখস্থ করাবে বিভিন্ন বইয়ে। অ্যাকচুয়ালি আপনি যদি গণিতের মূল বিষয়টা বুঝতে পারেন, তাহলে আপনার সব মানে কোন রকমের সূত্রই মুখস্থ করা লাগবে না, সবকিছু আপনার মাথার ভিতর থাকবে আর মাথা থেকে সব টেকনিক বের হয়ে আসবে। দেখেন আমি এখানে কিভাবে করলাম, আবারও দেখাই দিই, আরেকবার দেখাই। আরেকবার দেখে, এখানে কালো পাথর আছে 16টা আর লাল পাথর কতগুলা? 24টা। দুইটা একসাথে করি, একসাথে কতগুলা হলো? 40টা। তো 40টা কতগুলো আছে? 24টা। আমাকে কততে বের করতে বলছে? 100তে না? তার মানে 40-এ আছে কতগুলা? 24টা। মানে মুখে মুখে করছি। আর যদি অঙ্কে এভাবে করতাম তাহলে করতে হতো 40-এ আছে কত? 24। অথবা একে কত হবে? 40। আবার 100তে কত হবে? 100। এভাবে তো করতে পারতাম আমরা। 4-6 24, 6-10 60, 60%। এটা 100% যদি হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি এভাবে না করে, ঐকিক না করে মুখে মুখে অঙ্ক করলাম। কিভাবে করলাম? হ্যাঁ, মুখে মুখে করলাম কি, যে 16 আর 24 যোগ করলে কত হচ্ছে? 24 যোগ করলে হচ্ছে 40। তার মানে 40-এ আসে 24, আরো কত? 60। তার মানে 40-এ যখন 24 হয়, তার মানে আরো 40 হবে 48, আর 20 হবে 12। 48 আর 20 কত হয়ে গেল? 60। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। আপনারা কন্টিনিউ করেন, এখানে স্কিপ করেন না। স্কিপ করলে হয়তো আপনি স্কিপ করে যাচ্ছেন। ভিডিওটা দেখে আমার সাথে থাকেন, আশা করা যায় শেষ পর্যন্ত অনেক অনেক কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা অঙ্কের মধ্যে ট্রিক্স আছে, আমরা ট্রিক্স গুলো শিখবো। পায়ের মান এখানে কত দেওয়া আছে? পায়ের মান দেওয়া আছে হচ্ছে হোয়াট, নাকি? এই যে পাই ইকুয়াল টু কত, আমরা তো পায়ের মান মুখস্থই জানি, 3.1416। এই পায়ের মানটা কিভাবে 3.1416 ডট 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 হয়, এইটা আমরা যখন জ্যামিতির বৃত্ত করব না, তখন আমরা শেখাবো। তারপর আমি সংক্ষেপে বলে দিই, এখানে জাস্ট সংক্ষেপে একটু বলে নিই। পাই, তাই না? পাইটা অ্যাকচুয়ালি কি? পাইটা হচ্ছে যে এটা একটা বৃত্ত। এটা কি একটা বৃত্ত? বৃত্ত হয় নাই না, বৃত্তটা ভালোভাবে আঁকাই। এটা একটা বৃত্ত। বৃত্তের পরিধি ইকুয়াল টু যা থাকবে, ব্যাসও তো একটা থাকবে নাকি? অর্থাৎ ব্যাস যে হারে বাড়ে, মাথায় রাখেন, ব্যাস যে হারে বাড়ে, বৃত্তের পরিধিও কি হারে বাড়ে? একই হারে বাড়ে, মানে একই অনুপাতে বাড়ে। এ যদি 1 গুণ বাড়ে ব্যাস, অর্থাৎ ব্যাস যদি কথার কথা 10 থাকে, আর পরিধি যাই থাকুক না কেন, এ যদি 2 গুণ বাড়ে অর্থাৎ 20 হয়, পরিধিও কয় গুণ হবে? 2 গুণ হবে। এখানে যদি কথার কথা 20 থাকতো, এখানে যদি 4 গুণ বাড়ে কত হলো? 40 হলো না? তাহলে পরিধিও কয় গুণ হবে? 4 গুণ হবে। অর্থাৎ পরিধি যা থাকবে ব্যাসও সেই অনুপাতে বাড়তে থাকবে। আমরা জানি নর্মালি পরিধি ইকুয়াল টু জানি 2πr, আর ব্যাস ইকুয়াল টু আমরা কি জানি? ব্যাস ইকুয়াল টু আমরা কি জানি? ব্যাস ইকুয়াল টু জানি 2r, তাই না? ব্যাস ইকুয়াল টু জানি আমরা হচ্ছে 2r ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি 2r কেটে গেলে থাকে পাই। পায়ের নর্মালি মান হচ্ছে আমরা জানি যে পাই ইকুয়াল টু 22/7। এটা আমরা দেখাবো, এটা যখন বৃত্ত নিয়ে গণিত করব আমরা, তখন এই অঙ্কটা দেখাবো যে 22/7। 22-কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 3.1416 ডট 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 ডট, অনেক দূর পর্যন্ত যাইতে থাকবে। এটা আপনি ভাগ করতে থাকবেন, এটা ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। কিন্তু এখানে আমরা যেহেতু মানুষ, কম্পিউটার না, এই কারণে তারপরও দশমিকের পরে কয় ঘর নিয়েছি আমরা? 4 ঘর নিয়েছি। আমরা পরেরটাই যাই। এইখানে দেখেন কি বলছে, একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? এইগুলা নিয়ে আমরা অনেক আলোচনা করব, জাস্ট এখানে সূত্রটা দেখাই শেষ করে দেবো, আর কিছু না। যখন আমরা চতুর্ভুজ, ত্রিভুজ, রেখা, কোণ, বৃত্ত, ঘন এগুলো নিয়ে আলোচনা করব, বিস্তারিত কথা বলবো। জাস্ট এইখানে দেখেন যে কি হয় বর্গের ক্ষেত্রে। এটি একটি বর্গ,
এটি একটি বর্গ, বর্গের এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও কি এ, অর্থাৎ এইটার ক্ষেত্রফল হচ্ছে এ গুণ কি এ, মানে এ স্কোয়ার, এ স্কোয়ার। কিন্তু এখন এই যে এই দিক দিয়ে যদি একটা টান দিই, এটার নাম হচ্ছে কর্ণ। এটার নাম কি? কর্ণ। আর কর্ণ ইকুয়াল টু আমরা জানি এইটা, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই এই লেকচারটা রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে দেখবেন, কারণ শেষের দিকে এই রিলেটেড 3-4টা অঙ্ক আছে। এই একই পরীক্ষাতে শুধু সমকোণী ত্রিভুজ থেকে 3টা না কয়টা অঙ্ক দিয়েছে, এই কারণে এটা মাথায় রাখবেন। সমকোণী ত্রিভুজের একটা কোণ এক সমকোণ, সমকোণী ত্রিভুজের একটা কোণ এক সমকোণ, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা ত্রিভুজ তো, এই কোণ এই কোণ এই কোণ সবগুলা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি। এখান থেকে স্যার পিথাগোরাস একটি সূত্র দিয়েছেন, যেখানে বলা হয়েছে অতিভুজের বর্গ অর্থাৎ কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 2টা এ স্কোয়ার। আর এটাকে যদি আমি এ পাশে স্কোয়ার পাশে স্কোয়ার কেটে দিই, তাহলে হবে এটা √2 এ। এ পাশে যখন কেটে দিলাম তখন অ্যাকচুয়ালি এটা হয়তো √2 এ। অর্থাৎ বর্গের পরিসীমা মানে কত? 4 বাহুর যোগফল। এটা 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 4 বাহু মিলে 36, 36 কে যদি আমি কি করি 4 দিয়ে ভাগ করি, পাবো কত? 9। অর্থাৎ এক বাহু কত পাই আমরা? পেলাম 9। আর ক্ষেত্রফল হচ্ছে √2 এ, √2 এটা পাইলাম। সরি, ক্ষেত্রফল না, ভুল বলেছি, কর্ণ। কর্ণ হচ্ছে √2 এ, তার মানে হচ্ছে √2 গুণ এ। এর মান কত ছিল? 9 না, অর্থাৎ 9√2। অ্যাকচুয়ালি এগুলা করালাম আমি জাস্ট বেসিক অন্য বিষয়গুলো জানার জন্য। এখানে তো সূত্র আমরা, তাহলে আমরা সংক্ষেপে বলে নিই যে বর্গের কর্ণ ইকুয়াল টু √2 এ, অর্থাৎ পরিসীমা যদি 36 হয়, একে 4 দিয়ে ভাগ করলে পাই কত? 9, অর্থাৎ √2 গুণ 9, একে সংক্ষেপে লিখলে 9√2। যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে আছি। মাইশা ইসলাম, এক্সিলেন্ট ক্লাস। মাইশাকে ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য, কারণ আমি দীর্ঘদিন পরে ক্লাস নিচ্ছি, প্রায় 15 বছর পরে গণিত ক্লাস নিচ্ছি, এই 3 দিন ধরে আর কি। এখানে দেখেন আমরা অলরেডি এটা বলেছিলাম, বৃত্তের পরিধি আর ব্যাস কত। বলতে বলতে একটা অঙ্ক চলে এসেছে। এখানে দেখেন পরিধি ইকুয়ালটা আমরা জানি, এগুলা কিভাবে পাওয়া যায়, পরিধিটা কিভাবে পাওয়া যায় এটাও আমরা দেখাবো, ব্যাসটা কিভাবে পাওয়া যায় সেটাও দেখাবো। জাস্ট যেহেতু আমরা সমাধান ক্লাস করছি, এই কারণে জাস্ট সমাধান দেখব। পরিধি হচ্ছে 2πr, এটা আপাতত মুখস্থ রাখতে হবে, আমরা পরবর্তী সময়ে এগুলা ঠিকঠাক জেনে নিব। আর ব্যাস হচ্ছে 2r। আমি সংক্ষেপে বলে দিই, এখানে এটা যদি বৃত্ত হয়, এখান থেকে শুরু হয়ে এই পুরাটা, এখান থেকে শুরু হয়ে পুরাটা, এটা হচ্ছে 2πr। অর্থাৎ এই রেখাটাকে যদি সোজা করে ধরি, এটাকে মনে করেন এখান থেকে খুলে দিয়ে এইভাবে দিলাম, এটা তখন কি হয়ে গেল? 2πr। আর এর ভেতরে যেটা থাকবে না, কেন্দ্র দিয়ে যেটা যাবে, সেটা হচ্ছে ব্যাস। আমরা জানি ব্যাস ইকুয়াল টু ডি বা 2r। এ পাশে একটা আর, আর এ পাশে একটা আর, অর্থাৎ পুরোটা সমান সমান কি 2r। অর্থাৎ এইটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে ব্যাস। ব্যাস আর পরিধির অনুপাত হচ্ছে 2πr ইন্টু 2r। আমরা জানি অনুপাতের ক্ষেত্রে উভয় রাশিকে, উত্তর রাশি এবং দক্ষিণ রাশি, উভয় রাশি, এটা হচ্ছে উত্তর রাশি আর এটা হচ্ছে দক্ষিণ রাশি, অর্থাৎ এটা পূর্ব রাশি, সরি উত্তর রাশি আর পূর্ব রাশি, তাই না? এই রাশি আর এই রাশি, দুই রাশিকে আমরা একই সংখ্যা বা রাশি দিয়ে গুণ ভাগ করতে পারি, অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এ পাশেও গুণ করতে পারি, এ পাশেও গুণ করতে পারি, তবে শর্ত হচ্ছে দুই পক্ষে কি করতে হবে? গুণ করতে হবে, অথবা দুই পক্ষেই ভাগ করতে হবে। এই পক্ষে যদি রুট করে, ও পাশেও কি করতে হবে? যাই করি না কেন উভয় পক্ষে করতে হবে। তার মানে এখানে 2r কেটে গেল, এই আর কেটে গেল, এই আর কেটে গেল, থাকলো কি? এ পাশে পাই আর ও পাশে কি থাকলো? 1। অর্থাৎ উত্তর কোনটা হবে তাহলে? এখানে পাই অনুপাত 1। এটা কি বুঝতে পেরেছিলেন আপনারা? বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। শান্তি আক্তার কমেন্ট করেছেন, জামিউল কমেন্ট করেছেন। আমরা পরেরটায় যাই। এই অঙ্কটা আপনারা একটু দেখেন।
এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ যেহেতু সমবাহু বলছে, আমরা বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ পাই 3 প্রকার। বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার পাই? 3 প্রকার। বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার, আবার কোণের উপরে ভিত্তি করেও ত্রিভুজ 3 প্রকার। বাহু বলতে গেলে কি? সমবাহু। একটু দেখে নিই আমরা সমবাহু। একটু উপরে চলে যেতে না? সমবাহু না? দেখেন, বাহুর উপরে ভিত্তি করে, অর্থাৎ বাহু ভেদে, বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ কি কি? সমবাহু, তারপরে সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে বিষমবাহু। তার মানে বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণের উপরে ভিত্তি করে, যখন কোণ বলবো, কোণের উপরে ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, তারপরে কি? স্থূলকোণী, আরেকটা হচ্ছে সমকোণী। এই তো, তাহলে আমরা কোণের উপরে ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার বললাম? 3 প্রকার। আর বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার বললাম? 3 প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। তার আগে আমরা জেনে নিই ত্রিভুজের 3 কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। 3 কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180 ডিগ্রি। এই সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি একটু বলেন তো নাবজান? সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? আচ্ছা বলেন তো, সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সব ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সূক্ষ্মকোণী, স্থূলকোণী সব ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে সমবাহু মানে সব বাহুর উপরে সব বাহু সমান, যে কোনো 2টা বাহু সমান আর একটা বাহু সমান না। সব কোণ সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। সবগুলা কোণ কত হবে এখানে? সব কোণ 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণ মানে একটা কোণ 90 থেকে বড়। আর সমকোণী মানে একটা কোণ কত? 90 ডিগ্রি। যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, বাকি 2টা কোণ কত হবে? 2টা মিলে যোগফল 90 ডিগ্রি। এই একটা অঙ্ক পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী ইয়াতে আছে, অঙ্কে আছে। এই কারণে এত কিছু বললাম। জাস্ট এই স্লাইডটা অনুগ্রহ করে দেখেন যে বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার, কোণের উপরেও 3 প্রকার। আর যে ত্রিভুজই হোক না কেন, তাদের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এখন যদি একটাই 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এইটা আর এটা মিলে কত হবে? 90 হবে। হবে না? হবে না? এখন যদি স্থূলকোণী মানে কেমন হবে? স্থূলকোণী মানে হচ্ছে যে এমন একটা ত্রিভুজ, এখানে দেখায়, যেমন মনে করেন যে এভাবে আছে, এটা একটা ত্রিভুজ। কোণ এটা অনেক বড় না? এটা 90 থেকে বড় না? 90 থেকে বড়। 90 থেকে যখন কোন ত্রিভুজের একটা কোণ 90 থেকে বড় হবে, তখন সেই ত্রিভুজকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। তবে শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, আবার বিয়োগ করলে তৃতীয় বাহু অপেক্ষা ছোট হতে হবে। আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে আলোচনা করছি না বা জ্যামিতি নিয়ে আলোচনা করছি না, জাস্ট আমরা এটা বোঝার জন্য। এখন এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, তার সব বাহুকে বর্ধিত করব। তাহলে আমরা এখানে দেখি সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। কথার কথা, আমি এটাকে বাড়াবো, এটাকেও বাড়াবো, এটাকেও বাড়ালাম, আবার এটাকেও বাড়ালাম। যেভাবে বাড়াই না কেন, বাড়ানোর পরে যখন যদি আমি এভাবে ত্রিভুজটা আঁকাই, তখন যে কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? আর একটু সহজ করে দিই এটাকে। ধরেন এটা একটা ত্রিভুজ,
এই একটা ত্রিভুজ, চারিপাশে বাড়াবো, এই বাহু বাড়াবো, এই বাহু বাড়াবো, এই বাহু বাড়াবো। এখন ধরেন এইভাবে বাড়াচ্ছে, এখানে যে কোণ, এই কোণ কি পরস্পর সমান, এই কোণ আর এই কোণ কি হবে পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান, কারণ সদৃশ কোণী ত্রিভুজের ওই যেটার সাথে যেটা সদৃশ, ওই সদৃশ কোণগুলো পরস্পর কি হবে সমান হবে। এখন সমান কোণ থেকে সমান কোণ বিয়োগ করলে কত পাবো আমরা? কথার কথা, যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের সব কোণ 60 ডিগ্রি। কিভাবে? তাহলে এখানে একটা কোশ্চেন আমাদেরকে মনে রাখতে হবে, প্রায় পরীক্ষায় আসে যে সমবাহু ত্রিভুজের যদি একটি কোণ 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণগুলো কত ডিগ্রি হবে? আসে না আসে না? আসে। সমবাহু ত্রিভুজের সবগুলা কোণ সমান, আবার 3টা 60 যোগ করেন কত হবে? 180। তার মানে এখানে উত্তর কত? 0 ডিগ্রি। এটাও 60, এটাও কত? 60, এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60। 60 থেকে 60 বিয়োগ করলে কত হয়? আমরা এখানে অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি, পরের ক্লাসগুলো আমরা ছোট করব। এখানে দেখেন অনুপাত সমানুপাতের অঙ্ক আমরা প্রথম ক্লাসে বলে নিয়েছিলাম যে শতকরা, অনুপাত সমানুপাত, তারপরে ভগ্নাংশ, দশমিক সবই একই রকম। এখানে সম্পূর্ণ অংশ কত দিয়ে আছে? 20 গ্রাম। সম্পূর্ণ অংশ কত গ্রাম? 20 গ্রাম। আর অনুপাত কত দিয়ে আছে? 4 আর 1, অর্থাৎ একজনের অনুপাত মানে একটার অনুপাত যদি 3 হয় আর একটা 1, অর্থাৎ একটা 3 গুণ আর একটা 1 গুণ, দুইটা মিলে কত হলো? 4 গুণ। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করব, 1 ভাগ সমান কত পেলাম? 5। এই 1 ভাগ এটা কি? তামা। তাহলে তামার পরিমাণ কত হবে? 5 ভাগ। ঠিক আছে, এটা এভাবেই তো করে অঙ্ক। এখানে দেখেন দুটা মিলে ওজন হচ্ছে 20 গ্রাম, আর সোনা এবং তামার অনুপাত দিয়ে আছে 3:1 বা 3:1। সম্পূর্ণ অনুপাত কত? 4। তাহলে 20 কে, আচ্ছা আপনারা বাসায় কখনো আম ভাগ করেন নাই? আমাদের হয়তো অনেকেই আছে যারা গ্রামে বাড়ি, দেখা যায় যে অনেক ভাই বোন বা দাদা দাদি থাকে, তখন কি করতে হয়? বাসায় আম ভাগ করা লাগে, পেয়ারা ভাগ করা লাগে, তারপরে মাছ ভাগ করতে হয় মাছ মারার পরে, বা কাঁঠাল ভাগ করা লাগে। তখন কি আমরা বিভিন্ন ভাবে ভাগ করি না? কারো 2 ভাগ থাকে, কারো 3 ভাগ থাকে, কারো 5 ভাগ থাকে। এখানে তো মাত্র 2টা ভাগ। এখানে কয়জনের অনুপাত? 2 জনের। একজন পাই যখন 3, আরেকজন কত পাবে? 1। আর সম্পূর্ণ অংশ কত? 4। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে একে পাচ্ছি কত আমরা? এটা হচ্ছে 5, আর সোনার কত হবে? 15। হ্যাঁ রাইট, পরেরটা যাই আমরা। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত হলে ছোট কোণটির কত হবে? আমি আপনাদেরকে বলে রেখেছিলাম প্রথমেই, দেখেন আসছে কিনা তাই দেখেন মিলছে কিনা। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে ত্রিভুজে হোক দেখেন, হোক সেটা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, হোক সেটা সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সমকোণী মানে কিন্তু সব কোণ সমান নয়। সমকোণী মানে একটা ত্রিভুজের একটা কোণ এক সমকোণ, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো এখানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আগের অঙ্ক এটা, আগেরটাও ছিল অনুপাতের অঙ্ক, এটাও কি অনুপাতের অঙ্ক। দেখেন এখানে 3 কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। মোট অনুপাত কত এখানে? 3 আর 4 কত? 7। 7 আর 5 কত? 12। অর্থাৎ সম্পূর্ণ ভাগ হচ্ছে 12 ভাগ। 12 ভাগ আমি এখানে এটাকে 12 ভাগ করব। 12 ভাগ করলে কত হচ্ছে? 1 1 কে 1 থাকে কত? 6। তাহলে 5 12 60, অর্থাৎ 1 ভাগ কত পেলাম আমরা? 15 ডিগ্রি। তাহলে ছোট কোণটা কত হবে? 3 15, এই যে 3, এটা গুণ করেন, 15 গুণ 3, 3 15 45। আশা করি মনে হয় বুঝতে পারছেন। আমি অ্যাকচুয়ালি লেন্দি করছি আপনাদের সুবিধার্থে, তাছাড়া তো আমি যখন করে যাবো সর্বোচ্চ 30 সেকেন্ডে তো অঙ্ক করে বুঝাই দিতে পারবো। আমি আপনাদেরকে এখানে বুঝাই দিচ্ছি বিস্তারিত, যেন আপনার পরবর্তী সময় এই রিলেটেড কোনো অঙ্ক সমস্যা না হয়। তারপরে আমরা পরেরটায় যাই। বলছে কোনটি বৃহত্তম সংখ্যা, তাই না? সংখ্যা আমরা গতকালকে সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, বাস্তব সংখ্যা। এইখানে দেখেন এবার সবগুলো ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এই সকল ক্ষেত্রে অনেকেই অনেক রুলস দেয়, তবে আমি এখানে সংক্ষেপে বলি। দেখেন হর সবসময় কি করবো আমরা? সমান করব। এইটার এটার সমান করি হর, এটার তুলনা করার সময় হর সমান করব। তাহলে এটা তুলনা করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 8 ভাগের 7 ভাগ বড়
8/7 বড় নাকি 8/6 বড়? রাজ্জাক, এটা বড়, তার মানে এটা বাদ। এটার সাথে এটা তুলনা করি, তাহলে কি করবো? এটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 × 7 = 35, আর 5 × 8 কত হবে? 40। আর এটাকে 8 দিয়ে গুণ করবো, এটা দিয়ে, তাহলে এটা দিয়ে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এখানে 4 × 8 = 32, আর 5 × 8 কত? 40। 35 বড় নাকি 32 বড়? 35, তার মানে এটা বাদ। কয়টা বাদ গেল? 2টা বাদ গেল। এবার এটার সাথে এটা তুলনা করব, তাহলে এটাকে কি করব? 8 দিয়ে গুণ করি, তাহলে 6 × 8 কত হলো? 48, আর 8 দিয়ে 27 56। এখানেও 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করলে নিচে কত হবে? 27 56, আর 7 × 7 কত হচ্ছে? 49। 49 বড় নাকি 48 বড়? এটা বাদ, তার মানে এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটাই এখানে দেখেন, এখানে বলেছে যে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি হবে? এইটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে সূচকের যে পাওয়ারটা, মানে বাংলায় বলি সূচক আর ইংলিশে বলি পাওয়ার, পাওয়ারকে আমরা আরো একটি নামে ডাকতে পারি, সেটির নাম হচ্ছে ঘাত। কি বললাম? সেটির নাম কি বললাম? ঘাত। অর্থাৎ সমীকরণ যখন থাকবে, এটি একটি সমীকরণ। সমীকরণ কি? আপনারা কি আমার সাথে আছেন? একটু কমেন্ট করে জানাবেন তো। একজন কমেন্ট করেছে 180, ওইটা তো আগের অঙ্ক, 8 × 7। থ্যাংক ইউ, বোঝানোর সিস্টেম সুন্দর। মিষ্টিমণি, থ্যাংক ইউ ক্লাস করার জন্য আমার সাথে। আমরা এইখানে বলছে মূলদ্বয় নিচের কোনটি। আমরা একটু অঙ্কটা পড়ি, এই অঙ্কটা আপনারা আগে পড়ে নেন, আর আমার সাথে আপনারা আছেন নিশ্চয়। ক্লাস কেমন লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভাইয়াকে একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক টাইক দিবেন, আর শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিবেন। তাহলে আমরা এখানে সমীকরণ বলছি, এটি একটি সমীকরণ। এটা নিয়ে যখন আমরা বিশেষ করে স্থানাঙ্কর অঙ্কগুলো করব তখন বিস্তারিত আলোচনা করব। তবে এখানে সংক্ষেপে না বললেই না, কারণ আপনি না বললে মুখস্থই করবেন, শুধু বুঝবেন না। আপনারা এখনো যে আমার সাথে আছেন কিনা একটু কমেন্ট করবেন, মাঝে মাঝে কমেন্ট করবেন, লাইক দিবেন। তো x² - x - 12, বিশেষ করে যখন উৎপাদকের বিশ্লেষণ শিখবো তখন এটার নারী নক্ষত্র আমরা সব শিখে নিব। এইটা ইকুয়াল 0, তাই না? x² অথবা আরো সুন্দর করে যদি বলি x⁻² - x - 12 = 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই দ্বিঘাত সমীকরণের মূল সবসময় 2টি হয়। মূল বলতে এটির সমাধান। মূল বলতে কি? এটির সমাধান। মানে x এর মান কয়টা হবে? x এর মান 2টা হবে। যদি এর ঘাত যদি 4 থাকতো, তার মানে x এর মান কয়টা থাকতো? x এর মান কয়টা থাকতো? 4টা। যদি x এর ঘাত যদি এখানে 5 থাকতো, তাহলে x এর মান কয়টা থাকতো? 5টা। আর এখানে x এর মান কত আছে? 2, তার মানে x এর মান কয়টা থাকবে? 2টা থাকবে। এখন এই ধরনের অঙ্ক আপনি সমাধান করেও করতে পারেন, আবার সরাসরি অপশন টেস্ট করেও করতে পারেন। এখন আপনি যেটাই সুন্দর, মানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা করবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এটি সমাধান করলেই দ্রুত করা যাবে, কারণ এখানে সবগুলো অপশন কি কাছাকাছি। তার মানে অপশন টেস্ট করতে অনেক বেশি সময় লেগে যাবে। তার মানে অপশন টেস্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর এখানে করতে গেলে হয়তো আপনার ক্যালকুলেশনে বা অপারেশনে ভুল হতে পারে। আমরা আগে অপারেশনটা দেখি। এখানে x² - 4x + 3x - 12। এখন এত কিছু তো আলোচনা করার সুযোগ নাই। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শিখবো তখন আমরা শিখে নেব। তবে এখন জাস্ট বলে রাখি, x এর সহগ কত আছে? 1। এটার এটা গুণ করতে হয়, এটার এটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পরে কি করতে হবে? গুণ করার পরে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের 2টা অংশে ভাগ করতে হবে। ভাগ করার পরে ওই উৎপাদক যেন যোগ বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যায়। তার মানে আমরা এখানে 4x আর 3x যদি যোগ করি, কারণ কোনো কিছুর বামে যদি মাইনাস থাকে, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বীজগণিতে 4 প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। বীজগণিতে 4 প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ক্লাসটি যদি সময় থাকে তাহলে একটু দেখে নেবেন। তবে এইখানে আমি জাস্ট জানিয়ে রাখি আপনাকে যে এর মূল 2টি, আর উৎপাদকে যদি বিশ্লেষণ করি এভাবে করা যাবে, এখান থেকে অপশন টেস্ট করেও করা যাবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখেন
এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ফোর, আর 3 কমন নিলে থাকে এক্স মাইনাস ফোর। অর্থাৎ এখানে আমি পাচ্ছি এক্স মাইনাস ফোর আবার কমন যাবে, এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি ইকুয়াল 0। দেখেন এখানে কি বলতেছে, এই যে এই জায়গাতে এটা সুন্দর সিস্টেম আছে কি, যে ইকুয়াল 0, অর্থাৎ এইটার এটার গুণফল 0। দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু যখন 0 হয়, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। কারণ কি, যেমন দেখেন 3 আর 4 গুণ করলে কত হয়, 12 হবে। 2 আর 1 গুণ করলে কত হবে, 2 হবে। কিন্তু এখানে একটা রাশি যখন গুণ করলে 0 হয়, হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এক্স এর মান হবে, একটা হবে প্লাস 4। এখানে যদি আমি এভাবে লিখতে চাই এটাকে, আমরা পরেরটায় যাই, আরেকটা দেখি। আমরা ছিলাম এখানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল 0। তার মানে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস থ্রি ইকুয়াল 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু মাইনাস 3। তার মানে উত্তর হচ্ছে আমার এইটা। এবার আমরা চলুন অপশন টেস্ট করি, আরো সহজে করা যায়। অপশন টেস্ট করবো কি, -3 এখানে বসান, তাহলে 3 3 কত হচ্ছে 9। তার মানে আমরা এখানে অপশন টেস্ট করি, -3 এর উপর স্কোয়ার মাইনাস এক্স এর মান কত, -3 না, তারপরে 12। হ্যাঁ, এইখানে এবার দেখেন, এখানে দেখেন 3 3 9, মাইনাস যদি জোড় সংখ্যক গুণ করি, আপনারা মনে রাখবেন মাইনাস যদি জোড় সংখ্যক গুণ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যক গুণ করলে মাইনাসের কোনো পরিবর্তন হয় না। মাইনাস যদি জোড় সংখ্যক বার গুণ করি, আপনারা এর আগে কিভাবে শিখেছেন অনেক কিছু ভুলে যাওয়ার চেষ্টা করবেন আমার ক্লাস করলে, কারণ অনেক আপনারা এইভাবে শিখেছেন প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, মাইনাস, এই যে এরকম শিখেছেন। অ্যাকচুয়ালি সহজ নিয়ম হচ্ছে যে যখন আপনি মাইনাসকে বিজোড় সংখ্যক বার গুণ করবেন, মাইনাসের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু জোড় সংখ্যক বার করলে চিহ্নের পরিবর্তন। তার মানে এটা 9, আর এটা কি মাইনাস আর মাইনাস 2 বার না, প্লাস, আর এটা কি 12, অর্থাৎ 9 যোগ 3 ইকুয়াল টু কত, 12 মাইনাস 12 সমান সমান কত হলো, 0। এবার 4 বসান, 4 4 কত, 16 মাইনাস 4 বিয়োগ 12 ইকুয়াল টু 0। তার মানে এটা উত্তর। অপশন টেস্ট করেও করা যাবে, আবার উৎপাদকে বিশ্লেষণ করেও করা যাবে। আমরা পরেরটায় যাই। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে তো আমি বোরিং ফিল করবো আপনারা যদি আমার সাথে না থাকেন, ইন্টারাকশন না করেন। অবশ্যই জানাবেন। এই যে এখানে একটা দারুণ একটি অঙ্ক, আমরা এর আগে বলেছিলাম আপনাদেরকে যে আপনি যদি সংখ্যা শিখে যান তাহলে সব শিখে যাবেন। এখানে যে সংখ্যা নিয়েই আলোচনা হচ্ছে, অঙ্কটা একটু পড়েন, দেখেন, আর আপনারা কমেন্ট করে জানান যে ভাইয়া আপনার ক্লাস ভালো লাগছে কিনা বা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে না পারেন, কোথায় বুঝতে পারছেন না, কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। এই অঙ্কটা পড়েন। আপনারা কি আছেন, পড়তেছেন অঙ্কটা? এই অঙ্কটা পড়ে একটু দেখেন, আমরা এইটার বিস্তারিত আপনাকে জানাচ্ছি। এটি হচ্ছে সেটের অঙ্ক। এটি কিসের অঙ্ক? সেটের অঙ্ক। বীজগণিতে সেট বলে একটি কথা আছে, যেখানে সুনির্ধারিত কোনো কিছুর সমাহারকে সেট বলে। কি বললাম? সুনির্ধারিত। সুনির্ধারিত কোনো কিছুর সমাহার, সেখানে বই, খাতা, কলম, সংখ্যা, অজানা রাশি, বিভিন্ন রাশি থাকতে পারে। এই রাশির সমাহারকেই বলা হয় সেট। সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। সেট প্রকাশের দুইটি পদ্ধতি। আমরা 25টা অঙ্ক করব, বাট পুরো গণিতে এখানে চলে আসবে। সেট প্রকাশের কয়টি পদ্ধতি? দুইটি পদ্ধতি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এইটা তাহলে কি নাজার? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এখন এইখানে বলছে x ইকুয়াল x বিলংস টু n। এটাকে লিখি আমি, x ইজ বিলংস টু n। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা বিভিন্ন জায়গায়
গণিত কোর্স করার জন্য পাগল হয়ে যাচ্ছেন আর কি, টাকা দিয়েও গণিত কোর্স পাচ্ছেন না আর কি, বা টাকা দিয়ে গণিত কোর্স করেন মন মতো হয় না বা অনেক সুন্দর মনে হয় আপনার কাছে, কিন্তু স্যাট একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম, যেটা আমাদের হাত দিয়েই তৈরি হয়েছে। আর আপনাদের সুবিধার্থে গণিত ক্লাস নিয়ে এসেছি। আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি, আমার ক্লাসে মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে আপনার কোনোদিনও গণিত নিয়ে টেনশন হবে না, কারণ আমি আপনাকে রুট থেকে শেখানোর চেষ্টা করবো। আর স্টুডেন্ট তো আমরা গণিতেরই, তাই না? তো দেখেন এখানে এক্স ইজ বিলংস টু কি এন, তারপরে এই কোলনটার নাম হচ্ছে সাস দ্যাট, সাস দ্যাট, অর্থাৎ বলছে যে এক্স হচ্ছে এন এর সদস্য। কার সদস্য? এন। আর এনটা কি? এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা গতদিন শিখাইছি না শিখাই নাই? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। এক থেকে শুরু করে উপরের দিকে যত পূর্ণ সংখ্যা আছে ধনাত্মক, সবগুলাই কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স বিলংস টু এন, এন এর সদস্য যেন এক্স 36 এর গুণনীয়ক হয়। কি হবে? 36 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? ভাজক। ওই ভাজকটা যে ভাজক দিয়ে 36 কে ভাগ করলে নিঃশেষে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 36 এর ভাজক গুলা কি কি? 1, তারপরে কি 3, তারপরে কত 4 নাকি, তারপরে কত 6, তারপরে কত 9, তারপরে কত 12, তারপরে কত 18, তারপরে কত 36। তাহলে এখানে দেখেন 36 এর গুণনীয়ক 1 দিয়ে 36 কে ভাগ করা যায় কি যায় না? 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, 36 দিয়ে। আবার বলেছে এবং, শুধু শর্ত এখানেই না, শর্ত তো একটা বলেছে, ফার্স্ট শর্তে বলছে যে 36 এর গুণনীয়ক মানে 36 কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলা। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার মোবাইল আর আমি রাখতে পারছি না, আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমাদের চ্যাটের মেম্বার আছে, তারা আপনাকে কমেন্টে রিপ্লাই দিবেন, সাথে আমিও দিব। এবং যদি গুরুত্বপূর্ণ কমেন্ট হয় সেক্ষেত্রে আমাকে জানাবে, আমি তখন সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, গুণনীয়ক এগুলো পাইলাম। আবার আরেকটা শর্ত, দুইটা শর্ত। ফার্স্ট কন্ডিশনে বলছে যে গুণনীয়ক 36 এর গুণনীয়ক, সেকেন্ড কন্ডিশনে বলছে 6 এর গুণিতক। গুণিতক মানে কি? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, আর গুণিতক হচ্ছে যে 6 এর গুণিতক মানে কি? গুণিতক হচ্ছে যে ওই সংখ্যা দিয়ে আবার যে সংখ্যাগুলো আছে না, ওই সংখ্যাকে ভাগ করলে কি হবে? আবার নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 6 দিয়ে একে ভাগ করতে পারবো না, পারবো? পারবো না। এটাকে পারবো না, তাহলে এটা বাদ। 3 কে পারবো? পারবো না। এটাকে পারবো? পারবো না। 9 কে পারবো? 9 কে ভাগ করতে পারবো 6 দিয়ে? পারবো না। তাহলে কাকে কাকে ভাগ করতে পারবো? 6 কে, 12 কে, 18 কে, 36 কে। তার মানে উত্তর হচ্ছে এটা। এবার বলেন কে কে বুঝতে পেরেছেন আর কে কে বুঝতে পারেন নাই। এই অঙ্কটা আমি আবারও বলি, এখানে এটি হচ্ছে একটি সেট, এটি হচ্ছে গঠন পদ্ধতি, আর এটি হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। সেট নিয়ে যেদিন ক্লাস নিব, সেটের নারী নক্ষত্র সব শিখে যাবো আমরা। যেহেতু আজকে সেট নিয়ে কথা বলছি না, কারণ আমরা সমাধান ক্লাস করছি। জাস্ট এটা আবারও বলে রাখি যে এটি হচ্ছে কি গঠন পদ্ধতি। এখানে এটার মানে হচ্ছে এক্স ইজ বিলংস টু এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। কার সদস্য? স্বাভাবিক সংখ্যা। যেখানে এক্সটা হচ্ছে কি 36 এর গুণনীয়ক। এই সবগুলা সংখ্যা 36 এর গুণনীয়ক। দ্বিতীয় শর্তে বলছে 6 এর আবার গুণিতক। তার মানে 6 কে এই 6 দিয়ে ভাগ করা যাবে, 12 কে, 18 কে, 36 কে করা যাবে। তার মানে উত্তর হচ্ছে আমার এটা। আমরা পরেরটায় যাই। দেখেন এইখানে দেখেন, আপনারা অনুগ্রহ করে অঙ্কটা পড়েন। এবার এসেছে ত্রিকোণমিতিতে। আমি আপনাদেরকে ফার্স্টেই বলে রেখেছিলাম যে আজকে 25টা, যদিও ম্যাথ 25টা চ্যাপ্টার আমরা আজকে মোটামুটি ভাষা শিখে নিব। যদি আপনি একটু না জেনে থাকেন তবুও জানতে পারবেন আশা করা যায়। আর যদি কোথাও ত্রুটি থাকে, অজানা থাকে, আমাদের যে প্রত্যেকটি টপিক ভিত্তিক ক্লাস থাকবে সেখানে আপনি প্রশ্ন করবেন, সেখানে উত্তর পাবেন। আর আমি তো নিজেও স্টুডেন্ট ছিলাম, এই কারণে আপনি কি প্রশ্ন করবেন আর কি করবেন না সেটা আমার জানা আছে। যাই হোক, আমরা sec থিটা ইকুয়াল টু পাইলাম 2, তাহলে cot থিটার মান কত? আমি নরমালি কিছু দেখাই আপনাকে। এখানে sin cosec,
সেক কস সেক ট্যান কট। এখানে দেখেন সাইনের বিপরীত কি কোসেক, কসের বিপরীত কি সেক, ট্যানের বিপরীত কি কট। সাইন কোসেক কস সেক ট্যান কট। তো এইটার বিপরীত হচ্ছে এটা, অর্থাৎ সাইন ইকুয়াল টু 1 বাই কি কোসেক, আর কস ইকুয়াল টু 1 বাই সেক, আর ট্যান ইকুয়াল টু 1 বাই কট। এটা সূত্র। আর আমরা তো জানি যে সাইন, বিভিন্ন সাইনের মান জানি, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। যখন আমরা ত্রিকোণমিতির স্পেসিফিক ক্লাস নিব, সেই ক্লাসে আমরা দেখাবো যে এই মানগুলো কিভাবে পাওয়া যায়। আপনাকে মুখস্থ করা লাগবে না, আপাতত এখানে জাস্ট মনে রাখেন। আমরা জানি কি সাইন, যেমন সাইন কত ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তারপরে কত সাইন 30 ডিগ্রি, তারপরে সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি, তারপরে সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি। এগুলো আমরা সচরাচর মানগুলা মুখস্থই প্রায় 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান কত হাফ, আর 45 ডিগ্রি মান 1 বাই √2, 60 ডিগ্রি মান √3 বাই 2, আর 90 ডিগ্রি মান 1। এটা আমি আরেকটা অন্য এতে লিখি, দেখেন এখানে সাইন 0 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি 30, তারপরে কত 45, তারপরে কত 60, তারপরে কত 90। এখানে দেখেন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0, আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2। আমি কিন্তু এখানে মুখস্থ শেখাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি। আপনারা অনেকভাবে মনে রাখার সিস্টেম জানেন যে 0 থেকে 1 2 3 4 ওটাকে ভাগ টাগ করলে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই, আর এখানে 90 ডিগ্রির মান হচ্ছে 1। উল্টা দিকে যদি আসি আমরা √3/2, এটা সাইনের মান 0 ডিগ্রির মান যখন 0, তখন কসের ক্ষেত্রে উল্টো হবে, এটা হবে কস, এখানে হবে কস 0 ডিগ্রি, আর এটা কত হবে তাহলে কস 30 ডিগ্রি, এটা কত হবে কস 45 ডিগ্রি, এটা কত হবে কস 60 ডিগ্রি, আর এটা হবে কস 90 ডিগ্রি। মানে এদিক দিয়ে সাইনের 0 মান 0, 30 ডিগ্রি মান হাফ, উল্টা দিক দিয়ে গেলে আবার কি হবে 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এগুলা কিভাবে আসছে আমরা আপনাকে ত্রিকোণমিতির ক্লাসে দেখাবো। জাস্ট আমি একটু দেখাইলাম যে তাহলে এখানে আমার এটা প্রয়োজন পড়বে যখন কসের মান যখন কত হাফ হয়, অর্থাৎ কসের কত ডিগ্রি মান হাফ হয়, কসের মান 45 ডিগ্রি মানে হাফ, আর তখন সাইন 45 ডিগ্রি মানে কত, সরি এটা না, তো ভুল কস 60 ডিগ্রি মান কত হাফ, আর সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান হাফ। তো এইখানে দেখেন আমরা যে অঙ্কটা করব, এখানে সেক থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে না, হ্যাঁ সেক থিটা মানে হাফ। তাহলে এখান থেকে আমি সেক কে লিখতে পারি, আমরা এর আগে লিখেছিলাম সাইন এর বিপরীত কি কসেক, ট্যান এর বিপরীত কি দিলাম কট, আর কসের বিপরীত সেক। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কসেক, আর সেকের বিপরীত হবে কস। তার মানে কস 1 বাই কস থিটা ইকুয়াল টু হাফ, তাই না 1 বাই, সরি এখানে ভুল করে ফেলেছি, এটা 2 ছিল 2, এটা যদি উল্টাই দিই তাহলে cos থিটা পাবো আমরা, cos থিটা পাবো ইকুয়াল টু হাফ। তাই পাচ্ছি না cos থিটা ইকুয়াল টু কত পেলাম হাফ। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে cot থিটা, তাহলে sin থিটার মান বের করতে হবে আমাকে। তাহলে cos থিটার মান যখন হাফ হয় তখন sin থিটার মান কত দেখে আসলাম আমরা, cos থিটার মান যখন কত, cos এর মান যখন হাফ তখন sin এর মান কত দেখছিলাম আমরা √3/2 দেখেছিলাম না, এভাবেও পারি। তাহলে তার মানে এখান থেকে
সাইন থিটা ইকুয়াল টু √3 বাই কত হবে 2 হবে। এখন এইটাকে যদি আমি এভাবে ভাগ করে দিই cos থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল টু হাফ ভাগ কত হবে √3 ভাগ 2, আর cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি কি cot থিটা ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে, তার মানে হাফ গুণ উপরে যাবে 2 আর নিচে আসবে √3, এটা কেটে যাবে, তার মানে কত হবে 1/√3, অর্থাৎ হবে উত্তর হবে এটা একভাবে করলাম। আমরা যদি এইভাবে না করে আমি আরো একভাবে করতে পারবো। কিভাবে করতে পারবো আমরা দেখে আসি। দেখেন sec থিটা ইকুয়ালটা আমরা কি জানি 2, তার মানে 1/cos থিটা ইকুয়াল টু কত পাবো আমরা 2, আর cos থিটা ইকুয়াল টু হাফ। এখন একে যদি আমি cos স্কয়ার করে দিই, উভয় পক্ষে যদি স্কয়ার করি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কত হলো তাহলে 4, 2 দুগুণে 4। cos স্কয়ার থিটা ইকুয়ালটা আবার আমরা জানি, সূত্র আমরা জানি এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4, তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/4, এটাকে লসাগু করলে এটা 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 বাই কত 4, অর্থাৎ উভয় পক্ষে যদি রুট করেন তাহলে পাবো আমরা √3/2। পাইছি না পাই নাই? এখন আমাকে বের করতে হবে কি cot থিটা। cot থিটা ইকুয়াল টু আমরা জানি cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু 1/2 আবার কত √3/2 ইকুয়াল টু 1/√3, এটা কেটে যাবে। হ্যাঁ, এইটা নিয়ে আমরা এখন বেশি কথা বললে আপনার মাথার ভিতরে যদি আপনি নতুন হয়ে থাকেন মাথা গুলায় যেতে পারে। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি, আমরা যখন ত্রিকোণমিতি শিখবো সেখানে কথা দিচ্ছি ত্রিকোণমিতির সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে আপনার। তাহলে আমরা পরেরটাই যাই। এবার সেই অঙ্কটা আমরা মনে হয় এর আগে 2 বার করাইছি না স্যার? এই অঙ্কটা গত দিনও করাইছি, তার আগের দিনও বারবার পরীক্ষা এটা আসে। এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখেন, এটা প্রত্যেক পরীক্ষায় আসে, এটা স্টার দিয়ে রাখেন। আমি অনেকগুলো পরীক্ষায় দেখলাম, আমি 3টা না কয়টা সমাধান দেখাইছি, তার ভিতরে প্রত্যেকটাই দেখছি এই অঙ্কটা আসতেছে। আমরা মুনাফার ক্ষেত্রে সূত্র জানি I = PNR, 2টা সূত্র জানি। একটা জানি I = PNR, এটা হচ্ছে সাধারণ মুনাফা, সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে জানি A = P × 1 + R⁴ এই সূত্র। আমরা সূত্রকে না বলবো, সূত্রকে কি বলবো? সূত্রকে আমরা না বলবো, সূত্র মুখস্থ করব না। সূত্র মুখস্থ না করেই মুখে মুখে কি করব, অঙ্ক করে ফেলবো। আপনি যদি অঙ্কের রুটটা বুঝে ফেলেন তাহলে এই সূত্রকে আমি ক্রস দিয়ে দিলাম। কি করলাম বলেন তো? এই সূত্র ক্রস, এই সূত্র আমার লাগবে না। আমরা সূত্রে জানি যে I = PNR, যেখানে I হচ্ছে মুনাফা, ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, N হচ্ছে নাম্বার অফ টাইম, আর R হচ্ছে রেট অর্থাৎ হার, এটা হচ্ছে হার। আর যখন এটা চক্রবৃদ্ধি হবে এটা হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা যোগ আসল ইকুয়াল টু P × 1 + R⁴n, যেখানে R হার আর N হচ্ছে সময়। তো আমরা এই সূত্রকে বলছি না, এই সূত্র আমরা মুখস্থ করব না। মুখস্থ না করে অঙ্ক করতে পারবো। তাহলে দেখি আমরা কিভাবে পারি। এখানে আগে অঙ্কটা পড়বেন আপনি, আর পরীক্ষার হলে তো এত পড়ার সময় থাকবে না। আপনি এই যে এভাবে ক্লাস দেখবেন, বাসায় করবেন, দেখবেন যে এই অঙ্কগুলো আপনার মুখস্থ, ঠোঁটস্থ, হ্যান্ডস্থ, লিখস্থ সব হয়ে গেছে। তাহলে এখানে দেখেন 12% মুনাফায় কত বছর, কি বের করতে হবে আমাকে? এটা বের করতে হবে বছর। এত টাকার মুনাফা হচ্ছে এত টাকা, আমাকে 10,000 টাকার মুনাফা কত দিল? 4,800 টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? 4,800 টাকা। আচ্ছা, এই অঙ্কটা যেহেতু আপনাদেরকে করাইছি, আপনারা যদি আগে ক্লাস করে থাকেন তাহলে বলেন তো এটার উত্তর কত হবে? কে বলতে পারবে বলেন তো উত্তর কত হবে? 4 বছর, রাইট। 4 বছর। কিভাবে হবে? সহজ বুদ্ধি হচ্ছে যে 10,000 টাকার 12%,
এত এর 12%। কত পার্সেন্ট? 12%। আচ্ছা, এক ভাই এখানে কমেন্ট করেছে যে আজকে আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল 10 মার্কের। ঠিক আছে ভাই, এটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, যেহেতু আজকে ক্লাস নিই নাই, আমরা আগামী দিন 7টায় এই ক্লাস পরীক্ষাটি পাবলিশ করব। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আগামী দিন সন্ধ্যা 7টায় পাবলিশ করব, আপনারা একযোগে পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে যাই। এটার 12% হচ্ছে কত? 1200। কত? 1200। তার মানে 1 বছরে কত টাকা হইলো? 1200। তাহলে এটাকে 1200 দিয়ে ভাগ করি আমরা। 4 কত হচ্ছে? 48। এটা হবে উত্তর। আবারও বলি, দেখেন, মুনাফা হচ্ছে 12%, অর্থাৎ ব্যাংকিং ক্ষেত্রে মুনাফা সবসময় বাৎসরিক ধরা হয়। কিভাবে ধরা হয়? অর্থাৎ 1 বছরের। কয় বছর? 1 বছর। এটি আমি এর আগেও বলেছি, আজকেও বললাম। ব্যাংকিং ক্ষেত্রে মুনাফা ধরা হয় 1 বছরের। এখন যদি মাসের ক্ষেত্রে বলে, তাহলে আমি ওই 1 বছরকে কি করবো? 12 দিয়ে ভাগ করে সেই কয় মাস। যদি আরো বছর বলে, তাহলে 1 বছর বের করে সেই কয় বছর। তার মানে এখানে 12%-এ আমি পেলাম 1200 টাকা 1 বছরে। আর টোটাল মুনাফা কত? 48। 48-কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 4 48। এইখানে দেখেন, কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? এটি একটি অঙ্ক। এটি উত্তর কত বলেন তো? কোন ভাইয়া পারবে? অন্তত একজন কমেন্ট করে জানান। এখানে সোহেল রানা কমেন্ট করেছেন 4 বছর। হ্যাঁ, সোহেল রানার উত্তর হয়েছে। এস আর সোহান আগের প্রশ্নে কমেন্ট করেছিল। তারপর ইব্রাহিম খলিল কমেন্ট করেছিল। ঠিক আছে, এভাবে আমার সাথে ইন্টারেক্ট করেন, আর দয়া করে লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা বলেন তো, যে আমাকে কি কখনো দেখেছেন এর আগে? দেখেছেন? আজ থেকে 4 দিন বা 5 দিন আগে এভাবে আমি লাইভ ক্লাস নিচ্ছি বা নিয়মিত ক্লাস নিচ্ছি? দেখেন নাই। এটা আপনাদের স্বার্থে, স্যাট একাডেমির স্বার্থে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি স্যাট একাডেমির ফাউন্ডার। আপনাদের ফাউন্ডার স্যারের ক্লাস যদি 10 জন, 20 জন বা 30 জন, 50 জন করে, সেখানে তো আপনারও খারাপ লাগার কথা, তাই না? আমার তো খারাপ লাগবেই। আমি তো চাই যে বাংলাদেশের সব শিক্ষার্থীরা এসে এখানে ক্লাস করুক, আমরা সবাই একসাথে শিখি। তাই দয়া করে লাইভটি শেয়ার করবেন, সেখানে আমারও ভালো লাগা কাজ করবে। কারণ আমি তো মনে হয় না যে খুব খারাপ ক্লাস নিই। আপনাদের কি মনে হয়, আমি কি খুব খারাপ ক্লাস নিচ্ছি? যদি খারাপ ক্লাস নিই তাহলে শেয়ার করবেন না, যদি ভালো ক্লাস নিই অবশ্যই শেয়ার করে দিবেন। যাই হোক, আমরা বলছিলাম এখানে যে 8% বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা এত হলো। তার মানে কি 8% বৃদ্ধিতে এটা হয়েছে নাকি? তার মানে পূর্বে একটি জনসংখ্যা ছিল। তার মানে 8% বৃদ্ধি মানে কি? এটা কত পার্সেন্ট হয়েছে? 108% না? তার মানে 108 দিয়ে, সহজ কথা, 108 দিয়ে ভাগ করে 100 দিয়ে কি করবো? গুণ করবো। অঙ্ক হয়ে গেছে। 108 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে 2000%। অথবা সরি, 20,000 জন। 20,000 জনের আবার 8% করেন। 8 দুগুণে কত? 16 না? 1600। 1600 আর 2000 যোগ করলে কত হয়? 21,600। আপনি যেখান থেকে, আপনি রিভার্স টেস্ট করতে পারতেছেন। আপনি এখান থেকে উপরে উঠতে পারছেন, উপর থেকেও নিচে নামতে পারছেন। তার মানে আপনি শিওর হয়ে যাচ্ছেন যে এই অঙ্কটা এভাবে করা যায়। অ্যাকচুয়ালি আমি যতক্ষণ ধরে কথা বলছি, অঙ্ক সমাধান করতে তো এত সময় লাগবে না, সর্বোচ্চ 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় লাগবে। তারপরেরটাই যাই আমরা। দেখেন, এখানে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, আমি মনে হয় এই অঙ্কটা 3 বার না 4 বার দেখলাম। 3 দিনের ক্লাসে এই অঙ্কটা 3 থেকে 4 বার দেখে ফেললাম। কখনো বলে 2 গুণ, কখনো বলে 3 গুণ, কখনো বলে 4 গুণ, আবার কখনো বলে 5 গুণ। অর্থাৎ ব্যাস যে হারে বাড়ে, আমি তো এর আগে বলেছিলাম যে ব্যাস যে হারে বাড়ে, বৃত্তের ক্ষেত্রফলও ঠিক একই হারে বাড়ে, তাই না? কারণ ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে বর্গ। ক্ষেত্রফল মানে কি? বর্গ। বর্গটা কি? যে পূর্বের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কয়বার গুণ করতে হয়? কয়বার গুণ করতে হয়? 2 বার। 2 বার গুণ করলেই বর্গ সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এখানে যদি ব্যাস যদি 2 গুণ বাড়ায়, ধরেন আগে ছিল কথার কথা কিছুই ছিল না, 2 গুণ বাড়াইলে ক্ষেত্রফল কত? 2 গুণ 2 মানে কয় গুণ বাড়বে? 4 গুণ। আর যদি 3 গুণ বাড়ায়, তার মানে কত? 3 গুণ 3, ক্ষেত্রফল কত গুণ বাড়বে? 9 গুণ। যদি 4 গুণ বাড়ায়, তাহলে 4 গুণ কত হবে?
4, তার মানে কত হবে 16। যদি 5 গুণ বাড়ান, 5 গুণ 5 5 5 25, অর্থাৎ ব্যাস যে হারে বাড়াবেন ক্ষেত্রফল তার বর্গ বর্গ আকারে বাড়বে। 5 গুণ বাড়ালে 5 5 25, 6 গুণ বাড়ালে 6 6 36 গুণ বাড়বে। আর 1 গুণ 2 গুণ বাড়লে কত গুণ হবে 4 গুণ। আর 3 গুণ বাড়লে 9 গুণ। তাহলে এখানে কত গুণ বাড়াচ্ছে 3 গুণ, তাহলে কত গুণ বাড়বে 9 গুণ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা পরেরটায় যাই। একটি সংখ্যা, এই অঙ্কটাও করা হয়েছে, এটাও করেছি, এটা মানে 2 বার করেছি। একটি সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে ঠিক তত ছোট, সংখ্যাটি কত? এই ছোট সংখ্যা বড় সংখ্যা, এটা থেকে যত বড় হবে ওইটা থেকে তত ছোট হবে। তাহলে মাঝখানে একটা মিডিল থাকবে যেটা ভারসাম্য রক্ষা করবে, ছোটটার সাথেও ভারসাম্য রক্ষা করবে। তার মানে এটা হচ্ছে গোল আলু টাইপের, না গোল আলু টাইপের বা দালাল টাইপের, ঠিক না? যে ও এ পক্ষেও আছে এ পক্ষেও আছে, মাঝখানে সে ভারসাম্য ঠিক রাখছে। অথবা যদি ভালোভাবে বলতে চাই, সে হচ্ছে গ্রামের মোড়ল। সে খারাপ যে দোষ করে তার পক্ষেও থাকে, যে ভুক্তভোগী তার পক্ষেও থাকে, মাঝখান থেকে একটু সমাধান করে দেয়। এই কাজটি করে কি ছোট সংখ্যা আর বড় সংখ্যার মাঝখানে। এটা করার জন্য সহজ ওয়ে হচ্ছে কি করতে হয়, গড় নির্ণয় করতে হয়। কি করতে হয়? গড়। কারণ সব ক্ষেত্রে যখন সমান করে দেব তখন কি করব, গড় বলি না আমরা, আমরা বলি না গড় পত্তায়, বলি না, ঠিক আছে, আমরা বলি না গড় পত্তা। তার মানে এটা দুইটার গড় করলে যেটা হচ্ছে না সেটাই হচ্ছে উত্তর। তার মানে এটা আর এটা যদি গড় করেন, তাহলে গড় করবো মানে কি 2 দিয়ে ভাগ করব। একে 2 দিয়ে ভাগ করেন আর একে 2 দিয়ে ভাগ করেন। তো এখানে আবার যদি বলেন যে এখানে 2 দিয়ে ভাগ করলেন কেন, এখানে 2 দিয়ে ভাগ করলেন কেন, এটাকে আর এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা আর ভাগ করে যোগ করা একই কথা। তার মানে এখানে হচ্ছে কত 280, আর এখানে কত 400। 200 আর 400 যোগ করলে কত হয় 680। আর একই ভাবে যদি আমি এভাবেও করতাম তো একই তো কথা হইতো। এটা এটা যোগ করে কি হইতো না, 8 5 কত হইতো 1360 ভাগ 2 করতাম, 2 করলে কত পাবো 680। পরেরটায় যাই। এখানে দেখেন আমরা এই প্যাটার্নের অঙ্ক এর আগেও দেখলাম, প্যাটার্নের অঙ্ক এর আগেও দেখেছি না দেখি নাই? এখানে আমাকে প্রথমে বের করে নিতে হবে প্রথম দুইটার মধ্যে যে কোন প্যাটার্নটা ফলো করছে, যে 4 এর সাথে কি করলে -1 হয়েছে। এখানে লক্ষ্য করতে হবে যে এইখান থেকে এটা কি কাজ করলাম যে -1 হয়ে গেল। তার মানে 4 থেকে, অর্থাৎ 4 এর সাথে যদি 5 যোগ করি, কত 5 -5। 4 এর সাথে যদি -5 যোগ করি তাহলে কত -1। আবার এখানে 5, তারপরে আবার 5 এর কয় গুণ 2 গুণ। তার মানে এখানে দেখেন -1 এর সাথে 5 এর 2 গুণ করছি আবার। তার মানে এখানে 5 আর এখানে কত 5 গুণ 2 করে পাচ্ছি যেটা, ওইটার আবার 2 গুণ। আবার এখানে কি 10 গুণ 2, আবার এখানে কত 20 গুণ কত 2, এরপরে আবার কত হবে, এভাবে বাড়তে থাকবে আর কি। হ্যাঁ, তার মানে এখানে আমি যখন 5 যোগ করছি বা বিয়োগ করি তখন -1, এর সাথে আরো 10 যোগ করলে কত হচ্ছে -11 -10, এর সাথে আবার মাইনাস কত যোগ করছি 5, সরি এটা ভুল হয়েছে, 5 5 করে বাড়তেছে, 5 করে বাড়তে, এখানে দেখেন আরো 5 বেড়েছে। তার মানে এখানে 5 আরো যদি 5 বাড়ে কত হচ্ছে তাহলে 15, এখানে আরো 5 বেড়েছে 20, এখানে আরো 5 বাড়বে 20 আর 5 কত হলো তাহলে 25, 25 -25 আর কত -46 যোগ করলে হয় মাইনাস কত 71। এটা উত্তর। পরেরটায় যাই। আপনারা তো আমার সাথে আছেন নাকি? যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ক্লাস কেমন লাগছে সেটাও জানাবেন। এই তো সূচকের অঙ্কে আসছে এবার, না সূচক, এবার কোথায় এসে গেছি, সূচকের অঙ্ক। সূচকের অঙ্কের ক্ষেত্রে যেটা আমি প্রথম দিন বলে দিয়েছিলাম, সূচকের ক্ষেত্রে হচ্ছে যে সূচকের যেটা উপরে থাকে তাকে বলা হয় ঘাত, আর নিচে যেটা থাকে তার নাম হচ্ছে বেজ, তাই না? সূচকের উপরে যেটা থাকে সেটা কি ঘাত বা পাওয়ার বা সূচক, যাই বলি না কেন।
আর নিচে যেটা থাকে তার নাম বেজ বা ভিত্তি বা মূল, যাই বলে না কেন, মূল, এটা হচ্ছে উৎপাদক। ওই উৎপাদককে বারবার গুণ করলে উপরে যে পাওয়ারটা থাকে কতবার গুণ করেছি সেটা দ্বারা তাই বোঝায়। তো সূচকের ক্ষেত্রে একই রকম জিনিস গুণ করলে পাওয়ার গুলা যোগ হয়, আর আর কি একই রকম জিনিস ভাগ করলে পাওয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর সূচকের আরেকটা শর্ত হচ্ছে যে কথার কথা, যদি যদি এমন থাকে যে a টু দ্য পাওয়ার x আর এখানে a টু দ্য পাওয়ার y হয়, যদি সূচকের দুইটা সূচকীয় রাশি যদি সমান হয়, সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়, সমান মানে কি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়, তাহলে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার গুলাও কি হবে, সমান হবে। এটাই হচ্ছে শর্ত। তাহলে আমরা এই অঙ্কটা করি। 4 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3 2। এখানে দেখেন 4 এর উপরেও x গুণ 4 এর উপরে আবার কত 1 ইকুয়াল টু কত 2 এর উপরে, কিন্তু আমরা কত লিখতে পারি, আমরা এটা পরে লিখি আগে, হ্যাঁ এটা পরে লিখি, এটুকু 32 লিখি। আমি বললাম কি একই রকম জিনিস যদি গুণ করি পাওয়ার গুলা কি করতে হয়, যোগ করতে হয়। আর সমীকরণ বা গণিত এমন ভাবে করতে হয় যেন নিচের লাইন থেকে উপরের লাইনে যাওয়া যায়, যেন নিচের লাইন থেকে উপর লাইনে যাওয়া যায়, আবার উপর থেকে নিচেও আসা যায়। তাহলে এখানে দেখেন 4 টু দ্য পাওয়ার x ইন্টু 4 টু দ্য পাওয়ার 1, তাহলে বেজ আর বেজ একই না, এটা কিন্তু ইন্টু গুণ, বেজ বেজ একই, এটাকে আবার এখানে নিয়ে আসা যায়, যায় না, যায় না। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 4 টু দ্য পাওয়ার x, এই 4 দিয়ে এটাকে ভাগ করলে কত, 4 আসতে 32 লেখা যায় না, যায় না, যায়। তারপর আবার এটাকে আমরা লিখতে পারবো 2 এর উপরে 2, তারপরে কি x, 2 দুগুণে কত 4, আর 2 এর উপরে 3, কারণ 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু কত 8, তাই তো। আর 2 গুণ 2 ইকুয়াল টু কত 4, তার মানে আমি এইটাকে লিখতে পারবো টু দ্য পাওয়ার 2x ইকুয়াল টু দ্য পাওয়ার কত 3। আমরা সূত্র জানি যে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু a টু দ্য পাওয়ার y ইকুয়াল টু, যদি এটা হয় তার মানে আমি লিখতে পারবো x ইকুয়াল y, লিখতে পারবো না, পারবো না, পারবো। তার মানে এই 2, এখানে দেখেন এই 2 আর এই 2 কি সমান, সমান না, সমান না, যদি সমান হয় তবে আমি লিখতে পারবো টু দ্য পাওয়ার x ইকুয়াল টু, সরি ওই যে 2x ইকুয়াল টু কত 3, তার মানে x ইকুয়াল 3/2। বোঝা গেছে এই অঙ্কটা? কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। আর মাত্র 4টা অঙ্ক আছে, তাহলে আমাদের অঙ্ক আজকের মতো শেষ হয়ে যাবে। আবার আমি বুঝিয়ে দিই, দেখেন 4 টু দ্য পাওয়ার x প্লাস 1, সূচক এখানে ইয়া কি আছে, বেস কত আছে 4, যদি বেস থাকে আর উপরে পাওয়ার গুলা গুণ যোগ আকারে থাকে তাহলে বুঝেই নিব যে বেস 4 এর উপরে একবার x আছে আর 4 এর উপরে কত আছে, এইটা গুণ আকারে লেখা আর উপরে লাইন লেখা একই কথা, 32 যা আছে তাই। তাহলে এই 4 এপাশে এপাশে ভাগ করলাম, আমরা জানি সমান চিহ্নের একই পাশে উভয় পাশে একই রকম জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায়। এপাশে 4 দিয়ে ভাগ করলাম ওপাশে, অথবা 4 ওপাশে নিয়ে গেলে 4 কত হলো 32, এক লাইনে লিখেছি আমরা 32 ভাগ 2 ইকুয়াল টু 8। তাহলে 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 8 পেলাম, 4 কে আবার টু দ্য পাওয়ার 2 লিখতে পারি, এর উপরে x, আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি করতে হয় গুণ, তার মানে 2x, যেহেতু বেজ এইটা আর এটা সমান, তার মানে 2x ইকুয়াল টু কত 3 সমান, তার মানে 2x ইকুয়াল টু কত পেলাম 3, 2 এর পাশে গুণ পাশে গেলে কি হবে ভাগ, 3/2। এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আনোয়ারুল ইসলাম কমেন্ট করেছে, হ্যাঁ ঠিক আছে 3/2 উত্তর, অনেকেই 3/2 দিয়েছে, তার মানে আপনারা এই অঙ্কটা পারেন, জানেন। আমার সাথে আপনারা সঙ্গ দিচ্ছেন, আমার খুবই ভালো লাগছে, খুব মজাও লাগছে, কারণ আমি অনেক দিন পরে গণিত নিয়ে আপনাদের সামনে এসেছি। এইখানে দেখেন এবার অসমতা, না কালকে অসমতার অঙ্ক দেখানো দরকার ছিল, দেখাইতে পারি নাই, আজকে দেখাচ্ছি। অসমতার অঙ্ক প্রায় আসে, বিশেষ করে বিসিএস এ অসমতার অঙ্ক একটা থাকেই। অসমতাটার বুঝতে গেলে আপনাকে এই নামগুলো আগে জানতে হবে। এটা হচ্ছে গ্রেটার দেন, আর এটা কি লেস দেন, আর এর সাথে যদি সমান থাকে
তাহলে লেস দেন অর ইকুয়াল, আর এটা যদি থাকে তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল। এখন যদি বলি 4 গ্রেটার দেন 3, সত্য না মিথ্যা? 4 3-এর থেকে বড়, সত্য না মিথ্যা? হ্যাঁ, 4 3-এর থেকে বড়, 4 3-এর থেকে বড়, সত্য। এখন যদি বলি যে 4 লেস দেন 3, সত্য কি মিথ্যা? তাই না? তার মানে আমি এটাকে আবার লিখতে পারবো এভাবে যে 3 লেস দেন কত? 4। লিখতে পারবো না? পারবো না? একই কথা না? 4 3-এর থেকে বড় আর 3 4-এর থেকে ছোট। এটা হচ্ছে 3-এর থেকে, এর মানে হচ্ছে যে 4 3-এর থেকে বড়, আর এটা মানে হচ্ছে যে 3 4-এর থেকে ছোট। কথা তো একটাই, কথার কোনো পার্থক্য নাই। কিন্তু আবার যখন এখানে ইকুয়াল দিব তাহলে 4 গ্রেটার অর ইকুয়াল টু 3, সত্য কথা না? সত্য কথা না? সত্য কথা, কারণ 3-এর থেকে হয় বড় অথবা সমান, তার মানে এটা সত্য কথা। আবার এটা যদি লিখি এখানে 3 4-এর থেকে ছোট বা সমান, লিখা যাবে না যাবে না? যাবে। যাবে না যাবে না? এইটার জন্য আমরা দেখেন এখানে এটা একটা সংখ্যা রেখা কালকে আমরা দেখাইছিলাম, এটা হচ্ছে 0, এদিকে গেলে প্লাস আর এদিকে গেলে মাইনাস। এইখানে দেখেন বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 9 লেস অর ইকুয়াল টু 0, মানে এক্স এর বর্গের সাথে 9 বিয়োগ করলে হয় 0 সমান অথবা ছোট। অঙ্কটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কথার মানেটা বুঝতে হবে। এক্স এমন একটা অজানা রাশি, এক্স এখানে এমন একটি অজানা রাশি যার সাথে মানে এর বর্গের সাথে 9 যদি বিয়োগ করি তাহলে হয় সে কি হবে? 0-র থেকে ছোট হবে অথবা সমান হতে হবে। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 9 লেস অর ইকুয়াল টু 0। এটা তো আমরা এটাকে লিখি এভাবে, আবারও লিখি, এটা আছে তো, এটাকে সরাসরি লিখি আমরা এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। 9-কে কি 3 স্কোয়ার লেখা যাবে না যাবে না? 3 3-এ 9 আর লেস অর ইকুয়াল টু 0। এইটাকে আমরা লিখতে পারি, আমরা যেমন সমান চিহ্নের ক্ষেত্রে যখন সমীকরণের সমতা করি সেক্ষেত্রে আমরা জানি যে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে কোনো সংখ্যা নিয়ে গেলে, এটা অ্যাকচুয়ালি নিয়ম না, আপনাদেরকে বলে রাখি এটা নিয়ম না। নিয়মটা হচ্ছে, মূল নিয়ম হচ্ছে যে সমান চিহ্নের বাম পাশে যোগ করলে ডান পাশেও যোগ, বাম পাশে বিয়োগ করলে ডান পাশেও বিয়োগ, বাম পাশে ভাগ করলে ডান পাশেও একই জিনিস দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমাদের ক্যালকুলেশন সহজ করার জন্য এবং দ্রুত করার জন্য আমরা করি কি, বাম থেকে ডানে নিয়ে যাই সরাসরি, ডান থেকে সরাসরি বামে নিয়ে আসি। বাট মূল নিয়মটা হচ্ছে যে যা করব উভয় পাশে একই করব। তো আমরা যেটা শিখে এসেছিলাম যে বাম পাশে যেটা আছে ডানে যদি নিয়ে যাই, ওটাকে যদি কি করি, ডানে নিয়ে যাই, ডানে নিয়ে গেলে আমরা কি করতে পারি যে বামে যদি মাইনাস থাকে ওপাশে গেলে কি হয়ে যাবে? প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু কত হবে? 3 স্কোয়ার। অর্থাৎ এক্স এর এমন সব মান আছে যেই মানগুলা বর্গ 3-এর বর্গের থেকে ছোট। এটাকে যদি আমি এভাবে না লিখে যদি এটাও লিখতে পারতাম তো 9ও তো লিখতে পারতাম। অর্থাৎ এক্স এর ওই সব সংখ্যা, এখানে একটু লক্ষ্য রাখবেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাটাই হচ্ছে মূল। আপনি যদি বুঝতে না পারেন অঙ্ক করে আপনি মনে রাখতে পারবেন না। এখানে এক্স এর মান, এটা এক্স হচ্ছে অজানা রাশি, এক্স এর মান যদি 1 দিই, 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত? 1। 2 যদি দিই, 2 এর উপরে কত? স্কয়ার, 2 দুগুণে কত? 4। 3 যদি দিই, 3 তিরিখে কত? 9। তার মানে এক্স এর উপরে যদি আমি স্কয়ার দিই, অর্থাৎ 1 এর উপর স্কয়ার দিলে 1, 9 থেকে ছোট না বড়? ছোট। যদি 4 দিই আমরা, 4 স্কয়ার, 4 4 কত? তার মানে কি এক্স এর মান 4 বসতে পারবে এখানে? কারণ কি 9 থেকে কি হতে হবে? ছোট হতে হবে, অথবা কি হতে হবে? সমান। মানে 3 এর বেশি হতে পারবেই না। 3-এ গিয়ে সে কি করতেছে? ওখানে স্টপ করে দিচ্ছে। তার মানে এখানে গিয়ে 3-এ এসে তাকে ব্লক করে দিচ্ছে। আবার এটা তাহলে 0 থেকে ডান দিকে গেলাম, এবারে আসবে বাম দিকে। এবং আবার দেখেন এখানে বসান, এক্স এর মান যদি -1 বসান, এরপর স্কয়ার দেন, কত হবে? 1 হবে না? হবে না? হবে না? আচ্ছা, আবার যদি -2 এর উপর স্কয়ার দিই, 2 দুগুণে কত হবে? 4। 3 এর উপরে যদি স্কয়ার দিই কত হবে? 3 তিরিখে 9। তার মানে
এক্স এর উপরে যদি আমি অর্থাৎ এক্স এর ভ্যালু যদি মাইনাসও হয়, অর্থাৎ -1 হয়, -2 হয়, -3 হয়, সেক্ষেত্রেও কত হবে? 9। এই সকল ক্ষেত্রে যদি আমি এটা করতে চাই যে, অর্থাৎ এইটা যদি এভাবে লিখতে চাই, 3 আছে তো স্কয়ার, এখন এইটাকে আমি সরাসরি লিখতে পারি mod x লেসার ইকুয়াল টু 3। ওই পাশে বর্গমূল করবো, এ পাশে বর্গমূল করবো, এ পাশেও বর্গমূল করবো। বর্গমূল করলে mod x ইকুয়াল টু কত পেলাম আমি? 3। আর mod x মানে হচ্ছে, এটা যখন তুলে দিব তার মানে হচ্ছে -3 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 3। অসমতার অঙ্ক আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে, এটা মাইনাস, এটা 1 আর এটা 2, এটা 3, এখানে -3, এটা -2 আর এটা -1। এখান থেকে শুরু করে এই সংখ্যা রেখাটুকু হচ্ছে x স্কয়ার মাইনাস 9 স্কয়ার লেসার ইকুয়াল টু 0, অর্থাৎ x লেসার ইকুয়াল টু -3 লেসার ইকুয়াল টু, সরি গ্রেটার ইকুয়াল টু, আর লেসার ইকুয়াল টু 3। অর্থাৎ x এর মানটা হবে -3 এর থেকে বড় অথবা -3 এর থেকে বড় অথবা সমান, আর +3 এর থেকে ছোট অথবা সমান। এখন -3 বড় নাকি -4 বড়, একটা কোশ্চেন আপনাদেরকে কোশ্চেন করে দিলাম। -3 বড় নাকি -4 বড়, কোনটা বড় একটু বলেন তো? -3 বড় নাকি -4 বড়? -3 বড়। আর পরের অঙ্কে যাই। এটা, এই অঙ্কটা করতে গিয়ে আপনাদের একটু কষ্ট হয়ে গেছে না? এটাও একটু কঠিন অঙ্ক, তারপরে সহজ। এখানে বলতেছে যে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের লসাগু নিচের কোনটি? এত এর লসাগু, লসাগু মানে হচ্ছে যে ওই সংখ্যা যেই সংখ্যাকে এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও, এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এটা দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়েও যাবে। তার মানে এখানে দেখেন, এটাকে কি এটা দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, কারণ কি আছে? শুধুমাত্র a মাইনাস বি আছে। আর এটা দিয়ে কি এটাকে ভাগ করা যাবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কমন পড়েছে সবার না? এটা এটা কমন পড়েছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এইটা সমান সমান আমরা জানি a ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু a দিয়ে কি যাচ্ছে না, তার মানে এটা বাদ, এটাও বাদ। এবার দিই a ইন্টু a মাইনাস বি, a ইন্টু a মাইনাস বি দিয়ে ভাগ করা যাচ্ছে শুধু কাকে? এইটাকে, এটার জন্য যাচ্ছে। আবার কি এটার জন্য যাচ্ছে, এটা দিয়ে ভাগ করলে কি থাকছে? a থাকছে। কিন্তু এটা দিয়ে ভাগ করলে এটা মানে কি a মাইনাস প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা দিয়ে যদি ভাগ করি এটাকে, ভাগ যাচ্ছে না, তার মানে এটাও বাদ। তার মানে উত্তর নিশ্চয় কোনটা হবে? আর কি করার দরকার আছে? এটা করার দরকার নাই, কারণ কি এটা দিয়েও ভাগ যাবে, আবার এটা দিয়েও যাবে, আবার এটা দিয়েও যাবে। কারণ a মাইনাস বি দিয়ে ভাগ করা যাবে কেন? এটা সমান সমান আমরা জানি a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি যদি এটা দিয়ে ভাগ করতে চাই, এইটা আর কোনটা কেটে যাবে? এটা। আর এটা দিয়ে ভাগ করতে গেলে তো সরাসরি কাকে? এটাকে ভাগ করতে পারছি। আর যদি এটা দিয়ে ভাগ করতে চাই, a আর a কেটে গেল, আর a মাইনাস বি আর কি a মাইনাস বি কেটে গেল। তার মানে আমি এইটাকে সবগুলো দিয়ে ভাগ করতে পারি, তার মানে এটা হচ্ছে লসাগু। এটা উত্তর 24 নম্বর অঙ্কটা একটু পড়েন আপনারা। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি? আমরা প্রথমে বলে দিয়েছিলাম প্রথম ক্লাসে, সূক্ষ্মকোণী মানে যার তিনটা কোণ সমান। একটা কোণ 90 ডিগ্রি সমান হবে না, 90 ডিগ্রি থেকে সবগুলাই ছোট। সমকোণী মানে একটা কোণ এক সমকোণ। আর সমবাহু মানে সবগুলা কোণ সমান, মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আর স্থূলকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, তার মানে বাকি দুইটার যোগফল কি 90 থেকে ছোট, কারণ তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এইটা দেখেন, এখানে সূক্ষ্মকোণী মানে তিনটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। আর সমকোণী, সমকোণী মানে কি একটা কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান কি ত্রিভুজের কোণ। আর এইটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 বাদ দিলে কত থাকছে?
90, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এক কোণ এক সমকোণ আর অপর দুই কোণের সমষ্টি এক সমকোণ। আমরা লাস্ট অঙ্কে চলে এসেছি একেবারে, এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। এটি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই অঙ্কটা পড়েন আর আমরা একটু গল্প করে নিই এর মধ্যে। আমি স্যাট একাডেমির ফাউন্ডার, আপনারা হয়তো জানেন কি জানেন না, আমি এখন থেকে নিয়মিত গণিত লাইভ ক্লাস নিব। লক্ষ্য একটাই, আমরা আপনাদের গণিত ভীতি দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর আমাদের লাইভ ক্লাস প্রতিদিন রাত 8:30 থেকে 9টার মধ্যে লাইভে আসবো। আমি রাত 8:30 থেকে 9টার মধ্যে লাইভে আসবো এবং আমাদের ক্লাসগুলা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ লাইভ করতে থাকবো। আর এর মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, ধরেন এখন তো আমি ক্লাস শেষ করে ফেলবো একটু পরে, ক্লাস শেষ করার আগে যদি আপনার কোনো একটি টপিক জানার প্রয়োজন পড়ে আমাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্নের সাথে সাথে রিপ্লাই দিবে আমাদের টিম মেম্বার, আর আমি আপনাকে সরাসরি লাইভে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে? ক্লাসগুলো প্রতিদিন রাত 8:30 থেকে 9টার মধ্যে লাইভে আসবো। 3 দিন হবে অধ্যায় ভিত্তিক আর 4 দিন হবে সমাধান ক্লাস। 3 দিন অধ্যায় ভিত্তিক, 4 দিন সমাধান ক্লাস। 3 দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো কি হবে? আমরা যে কোর্সটা শুরু করেছি সম্পূর্ণ ফ্রি কোর্স 20 দিনে গণিত জয়, সেই কোর্সের টপিকস ভিত্তিক ক্লাসগুলো হবে একটার পর একটা। আগামীকাল ক্লাস হবে রেখা, কোণ এবং ত্রিভুজ। সামনের ক্লাসে আপনি, আপনার বান্ধবী, বন্ধু সহ ভাই বোন, আমি এমনকি যারা ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে তাদেরকেও আমন্ত্রিত। এই ক্লাসটি দেখলে আশা করা যায় রেখা, কোণ, ত্রিভুজ এই সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাই কালকের ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা অবশ্যই রাখি। তাই আসুন আমরা এই ক্লাসের এই শেষ 25 নম্বর গণিতটি দিয়ে শেষ করে দিই। যেহেতু এটি একটি ত্রিভুজের অঙ্ক, এখানে দেখেন একটি ত্রিভুজ, আমরা ত্রিভুজটি আঁকাই। এটি একটা ত্রিভুজ, এ বি সি, 3টি কোণ। ত্রিভুজের কয়টা কোণ থাকে কোশ্চেন যদি করি? 3টা কোণ। আর বাহু থাকে কয়টা? 3টা। ত্রিভুজের মোট কম্পোনেন্ট বা মোট উপাদান কয়টা? 6টা। 3টা কোণ আর 3টা বাহু। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। বলছে ত্রিভুজের এ বি আর এসি সমান, অর্থাৎ এইটা আর এটা কি সমান, এটার নাম কি এ বি। বাহুগুলোকে প্রকাশ করা হয়, কৌণিক বিন্দুগুলোকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। কৌণিক বিন্দু ত্রিভুজের কোণকে বড় হাতের ক্যাপিটাল লেটার বা আপার কেস দিয়ে প্রকাশ করা হয়। এটা এ, এটা বি, এটা সি। আর বাহুগুলোকে দুইটার সংযোগ রেখাংশ দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এটা এ বি আর এটা কি হবে? এ সি। এখানে বলা হচ্ছে এ বি আর কি এ সি সমান। আর কোণ এ এর মান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে কোণ বি এর মান কত? যেহেতু সমান, এটা এটা কি এটা 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 সমান, তার মানে এটা 90 ডিগ্রি যদি হয়, কথার কথা 90 ডিগ্রি যদি হয়, বাকিটা কত হবে? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 থেকে 90 যদি বাদ দিই থাকলো কত? 90, তাই না? এখন এটা আর এটা কি, যদি দুইটা বাহু সমান হয়, ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের সন্নিহিত কোণ দ্বয় সমান হবে। অর্থাৎ ওই ত্রিভুজের বাহুর বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তার মানে এটাও 45 আর এটাও 45, এই হচ্ছে 45 ডিগ্রি না? তাহলে খুব দ্রুতই হয়ে গেল এই অঙ্কটা। আমরা মোটামুটি আজকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এটার উপরে লাইভ ক্লাস নিলাম। 25টি গণিত ছিল। কারো যদি কোনোটা সমস্যা হয় তাহলে আবারও ভিডিওটি থাকবে, আমাদের ওয়েবসাইটে থাকবে, তারপরে আমাদের ফেসবুক পেজে থাকবে। এমনকি আমরা আগামী ক্লাসগুলো ইউটিউবেও আপলোড করতে থাকবো। আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন এবং আমাদের প্ল্যাটফর্ম ওয়েবসাইট স্যাট একাডেমি, দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, সেখানেও আপনি পাবেন। যাই হোক, ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন। যেহেতু আমরা এই ক্লাসগুলো নিচ্ছি আমাদের 20 দিনের গণিত জয়কে কেন্দ্র করে, 20 দিনের গণিত জয় আমাদের এই ক্লাসটি নিয়মিত চলতে থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে ততদিন নাগাদ থাকবেন। আমরা আপনাদের গণিত ভীতি এই স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দূর করতে সক্ষম হব। আগামীকাল রাত 8:30 অথবা 9টা এর মধ্যে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ নাগাদ আপনার জন্য মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের
ক্লাসগুলো নিয়মিত নিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।